আসসালামু আলাইকুম। আমাকে শোনা যায়? জি জি স্যার, ভাইয়া, খুব শোনা যাচ্ছে। ভালো আছি স্যার। তো ঠিক আছে। সবাইকে ওয়েলকাম আমাদের আজকে। আসলে আপনাদের জন্য সেশন, সেটা হচ্ছে ডন গিভ আপ সেশন। আসলে গিভ আপ, আমরা যে আসলে গিভ আপ হওয়া উচিত না, এবং আমরা যে গিভ আপ হবো না সেই জিনিসটা আসলে জন্য এই সেশনটা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রিসেন্ট যে এফসিএস পরীক্ষা দিল মেডিসিনের ক্ষেত্রে, তো একটা ডিজাস্টার চলে আসছে। রেজাল্টের ক্ষেত্রে যদি দেখেন, মানে 4,000 পরীক্ষা দিয়ে 270 জন পাশ করছে, অনেক কম আর কি। রেশিওর দিক দিয়ে প্রায় 7%-এরও কম। মানে 100 জনের বলতে গেলে 7 জনও পাশ করেনি। মানে পাশ করছে আর 93 জন পাশ করেনি। বড় একটা অ্যামাউন্ট কিন্তু পাশ করেনি। তাহলে আপনি যদি ভাবেন যে আপনার গ্রুপে কিন্তু পাল্লাটা ভারী, মানে 100 জনে 93 জন পাশ করে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে মেডিকেল লাইফে এটা এমন একটা জায়গা, এমন একটা জার্নিতে আপনি আসছেন, এমন একটা জার্নি আপনি করতেছেন যে জার্নির ক্ষেত্রে আপনি যে একটু হতাশ হবেন কিংবা মন খারাপ করে থাকবেন, কিংবা মনে করতেছেন যে ঠিক আছে আমি আমার জার্নিটা, এটা আসলে একটু মন খারাপ, 1টা মাস ওয়েট করি, 2টা মাস ওয়েট করি, দেখবেন যে এই সময়টার জন্য পরবর্তীতে ভাববেন না ওই সময়টা যদি একটু প্ল্যানটা গুছাতে পারতাম তাহলে হয়তো আমার জন্য ভালো হতো। আর এটা আমি মানে খুব একটা জিনিস সবাইকে বলি, ফিল করি, সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট আপনার প্রিপারেশনের জন্য, আপনার জার্নির জন্য। একটা প্রপার যে একটা প্ল্যান, হ্যাঁ, গাইডলাইন খুব ইম্পর্টেন্ট। একজন ডক্টর, এটা আমার, যেটা আমার খুবই পার্সোনাল অভিমত এবং পার্সোনাল ওপিনিয়ন, আমি এই জিনিসটা খুবই দেখছি, যেহেতু আমি প্রায় 6 বছর ধরেই এইসব মেন্টর কোঅর্ডিনেটর এইভাবে আছি। আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ডাক্তারদের ভিতরে, আমাদের যে সোসাইটিতে বিভিন্ন প্রফেশনের মানুষ থাকে, এদের ভিতরে কিন্তু ডাক্তার যে শ্রেণীরা থাকে এরা কিন্তু অনেক মেরিটোরিয়াস, অনেক মেধাবী আর কি। যে এমবিবিএস শেষ করে আসছে, সে এমবিবিএস শেষ করে আসার পরে যে ডক্টরটা আলটিমেটলি সে পড়াশোনা আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়বে, এমবিবিএস হচ্ছে সবচেয়ে টাফেস্ট ডিগ্রি। এরপরে যে আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েশন জার্নি, সে যদি প্ল্যান করে, প্রোগ্রাম করে, চেষ্টা করে, তাহলে তার হয়ে যাবে। এ ব্যাপারে আসলে যদি বলেন যে ভাই এটা হয় না, হবে না, এটা আমি আসলে কখনোই মানি না। মানে এটা মাস্ট হবে। ঠিক আছে, মানে যে আলটিমেটলি চেষ্টা করবে, হয়তো বা একবার না হলে পরের বার হয়ে যাবে। তাহলে আমার এবার যেটা হইলো, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বিষয়টা হচ্ছে কি, এটা অনেক ভালো প্রিপারেশন নিয়ে, যেমন আমাদের সাথে অনেকে আছে, আমি জানি যে এদের হয়ে যাবে। কারণ আমি তো মোটামুটি আমাদের যে ডক্টর গুলো আছে, আমি তো ওনাদের রেকর্ড গুলো আমি দেখি আর কি, বুঝছেন। আপনাদের নাম্বার টাম্বার গুলো দেখি, মকের নাম্বার দেখি, অনেক কিছু নাম্বার দেখি আর কি। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আমরা বলতেছি যে সে এই জিনিসগুলা, আমরা যে জিনিসটা খেয়াল করতেছি যে তাদের হয়নি। হ্যাঁ, এটা আমার জন্য খুবই আসলে অবাক করার বিষয় ছিল যে যাদের ভাবছিলাম যে হওয়ার কথা ওনাদের, আমি আগে মানে নিজেই করিনি, দেখলাম যে ওনাদের পার্সোনাল কি অবস্থা, পরে দেখি যে আসলে ওদের হয়নি। এটা আসলে আলটিমেটলি অ্যাক্সিডেন্টের একটা অবস্থা হয়ে গেছে, সবারই এটা হয়েছে। তাহলে এটা আমি এখন কি করবো, কিংবা এটা আসলে আমার কি করা উচিত? এখন অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবার মনে করেন যে এবার একটা কোশ্চেনের প্যাটার্ন যেটা ছিল খুবই কনফিউজিং, এবারে কোশ্চেনের প্যাটার্ন ইউজুয়ালি সচরাচর এফসিপিএস এ আসে না। এই টাইপের প্রশ্ন, ক্লিনিক্যাল প্রশ্নগুলা ছিল আলটিমেটলি ব্যাকআপ বা প্রশ্ন, এক কথায় প্রশ্ন ছিল বেশি। প্যাথোফিজিওলজি বেসিক ওরিয়েন্টেড অনেক প্রশ্ন ছিল, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্নগুলোকে স্কিপ করা হয়েছে, যদি এমসিকিউ গুলো বক্স বেস ছিল। ওভারঅল ভাবেই যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা রেজাল্ট খারাপ আসছে। তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু কথা হচ্ছে আপনি নিজে কতটুকু প্রিপেয়ার। মনে করেন যে না ঠিক আছে, আমি মোটামুটি প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, তাহলে একটা স্ট্যান্ডার্ড প্রশ্নের এগেনিস্টে আপনার প্রিপারেশন কেমন ছিল, এই জিনিসটা জানানো খুবই জরুরি। মনে করেন আপনি চান্স পান নাই, খুবই স্বাভাবিক, আপনি চান্স পান নাই, কিন্তু চান্স যে পান নাই, আসলে আপনার প্রিপারেশন কতটুকু ছিল, এই অ্যাসেসমেন্টটা কি আমার আপনার আছে কিনা, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। আপনি যদি এই জিনিসটা না জানেন তাহলে ফার্দার আপনি ফল করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে আমি একটা প্রপার এফসিপিএস প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত, কিংবা আসলে এই মানে পর্যায়ে আপনি গেছেন কিনা, সেটা আমি আপনাকে একটু জাস্ট বলি। আমি আপনাদের সবার কথা শুনবো অবশ্যই, বাট আমি আপনাদেরকে গস কিছু জিনিস বলি আর কি, যে জিনিসটা যেন আপনি নিজেকে বুঝতে পারেন, আচ্ছা তাহলে আমার আলটিমেটলি এই জিনিসটা মানে ই ছিল আর কি, কি বলে,
মানে প্রিপারেশনটা আসলে কোনো পিটফল ছিল কিনা সেটা আগে আপনি নিজেকে অ্যাসেস করেন। প্রথম কথা হচ্ছে এফসিপিএস পার্ট অন মেডিসিন যারা পরীক্ষা দিচ্ছেন তাহলে তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। তাহলে এফসিপিএস পার্ট অন প্রিপারেশন আলটিমেটলি যারা দিবেন এদের প্রিপারেশনটা হওয়া উচিত হচ্ছে এমন। তাহলে এফসিপিএস পার্ট অন প্রিপারেশনের ক্ষেত্রে আমরা জানি যারা আলটিমেটলি মেডিসিনে আমরা পরীক্ষা দিছি এদের তিনটা জিনিস থাকে। এক হচ্ছে ডেভিডসন। আচ্ছা, প্রথমে একটা কথা হচ্ছে কোচিং রিলেটেড। কোচিং আপনাকে একটা গাইডলাইন হিসেবে হেল্প করে, তাই না? কোচিং, একটা কোচিং কখনো চান্স করে দেয় না। একটা কোচিং কখনো কি করে না, চান্স করে দেয় না। আপনি যদি নিজে থেকে আলটিমেটলি ফোকাস না থাকেন, ডিটারমাইন্ড না থাকেন, পড়াশোনা যদি না করেন, কোচিং এ একেবারে আপনাকে মানে ট্যাবলেট বানিয়ে খাইলেও আপনি চান্স পাবেন না। কোচিং একটা গাইডলাইন হিসেবে কাজ করে, একটা পাথওয়ে হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, গাইডলাইন পাথওয়েটা জানা দরকার। আপনি যদি একটা প্রপার গাইডলাইনের সাথে চলেন তাহলে আপনি চান্স পাবেন। সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে? মানে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আপনার ইফোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর দিন শেষে তো দোয়া, সবর এবং সবচেয়ে বড় কথা ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট, দোয়া করাটা খুব ইম্পর্টেন্ট, তাকদীরে বিশ্বাস ইম্পর্টেন্ট। তো এফসি স্পার্টনের প্রিপারেশন আসলে আইডিয়াল প্রিপারেশনটা কেমন হয়, কেমন হওয়া উচিত দেখেন, তাহলে এই প্রিপারেশনটা আপনি ছিল কিনা এই জিনিসটা জানাটা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে আপনার এফসিপি স্পার্টনের কন্টেন্ট কি থাকে। এফসিপি স্পার্টনের কন্টেন্ট থাকে একটা হচ্ছে ডেভিডসন, দুই নাম্বার থাকে হচ্ছে আমার ফিজিওলজি, তিন নাম্বার থাকে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। কোশ্চেন কেমন থাকে? কোশ্চেন থাকে একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে এসবিএম। টোটাল মার্ক কত? টোটাল 4 ঘন্টা পরীক্ষা, টোটাল মার্ক হচ্ছে 300, পাস হচ্ছে 210-এ। তাহলে আমাকে ক্যারি করতে হবে 70% মার্ক। এটা হচ্ছে আমার একটা মোটামুটি এক্সামের ফরম্যাট। তাহলে আমার যে প্রিপারেশনটা ছিল, তাহলে আমার প্রিপারেশন আলটিমেটলি আপনি কতবার পরীক্ষা দিচ্ছেন এটা ফ্যাক্ট না। যেমন আজকে আপনাদের বিকাল বেলা আমার একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই আমাকে ফোন দিছিল। ভাই হচ্ছে আমাকে বলতেছে যে ভাইয়া এরকম আলটিমেটলি আমি 8-9 বার পরীক্ষা দিছি, এবারও তো হলো না, এবারের প্রশ্ন তো এমন। আমি বললাম ভাই 8-9 বার পরীক্ষা দিচ্ছেন, আপনি আসলে কেমন ভাবে পড়তেছেন, আপনি পড়ার প্যাটার্নটা একটু আমাকে বলেন তো। এটা আমি শুনি আপনি কেমন প্রিপারেশন নিচ্ছেন। 8-9 বার পরীক্ষা যদি কেউ ফোকাসলি দেয় এর আসলে মিস হওয়ার কথা না। তখন ভাই আসলে পড়ছে, বাট তার কিছু গ্যাপ ছিল, যে গ্যাপের কারণে দেখা যাচ্ছে সে আলটিমেটলি হয় নাই। তখন আমি আপনাকে বললাম যে ভাইয়া তাহলে এই জিনিসটা মনে হয় আপনি এইভাবে করলে ভালো হইতো, এই জিনিসটা এইভাবে করলে ভালো হইতো। আপনি এসবি বইগুলো দেখেননি, এসবি বইতে পড়া দরকার ছিল। এক্সাম দেননি, এক্সাম দেওয়া দরকার ছিল। মক এক্সাম ঠিক মতো নাম্বার তুলতে পারে সেটা দেখা দরকার ছিল। তাহলে মেন কথা হচ্ছে আমাকে একেবারে আমি একটা যুদ্ধে যাব, সেই যুদ্ধে যাওয়ার আগে আমি জানি না আমাকে আইডিয়াল প্রিপারেশন নাই, আমি কোশ্চেনের দোহাই দিচ্ছি, সেটা তো হবে না। তাহলে আমাকে আসলে আমি কতটুকু প্রিপেয়ার ছিলাম সেটা খুব অ্যাসেস করা জরুরি, যে আমি আসলে কতটুকু প্রিপেয়ার ছিলাম। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে ডেভিডসন থেকে প্রায় 80 থেকে 90% ইউজুয়ালি প্রশ্ন আসে, এটা হচ্ছে নর্মাল এফসিপিএস এর ক্যাটাগরিতে আসে। 80 থেকে 90% প্রশ্নে ডেভিডসন বেস্ট আসে। তাহলে ডেভিডসনটাকে আমি গুছাইছি কিনা, ডেভিডসনটা গুছানো খুবই জরুরি। কেউ এফসি স্পার্টন মেডিসিন পরীক্ষা দিবে আর সে ডেভিডসন গুছায় নাই, কিংবা ডেভিডসনটাকে সে ভাষা ভাষা গুছাইছে, অথবা ডেভিডসনের অল্টারনেটিভ হিসেবে অন্য কোনো বই পড়তেছে। এটা যে কোনো বই হোক, যে কোনো কোচিং, ইভেন সিনাপসের কোনো বই পড়তেছে, সিনাপস থেকে কোনো একটা হ্যান্ড নোট পড়তেছে, জেনেসিস থেকে কোনো হ্যান্ড নোট পড়তেছে, কোনো ভাইয়ের গাইড পড়তেছে, বাট সে ডেভিডসনটাকে টাচও করতেছে না, এটা করা যাবে না। আপনার প্রশ্ন আসবে ডেভিডসন থেকে, আপনার বাবা মা হচ্ছে ডেভিডসন, বাবা মার উপর তো কোনো কথা নেই, মানে আপনাকে ডেভিডসনটাকে গুছাইতে হবে। এবং ডেভিডসনটাকে গুছাইতে হবে কেমন, এক্সাম ওরিয়েন্টেড গুছাইছেন কিনা এটা জানাটা খুবই জরুরি। কারণ মেজর পোর্শন হচ্ছে, কোশ্চেন আসবে হচ্ছে ডেভিডসন ওরিয়েন্টেড। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি এখানকার যে কোশ্চেন গুলা সেটা টোটালি আপনাকে ডেভিডসনের মতো গুছাইতে হবে। আপনি নিজের মতো গুছাইলে হবে না, তো একটু মনে হয় হওয়া লাগবে। মিনিট আমি আপনাদের সময় দেবো, সুযোগ দিব, সব কথা আপনারা বলবেন, বাট আমার গ্রসলি জিনিসগুলো জেনে আমি আপনাদের কাছে চলে যাব। এটা আপনাদের জন্য খুবই ভাইটাল একটা প্রশ্ন। তো ডেভিডসনটাকে গুছাইতে হবে যে এক্সাম ওরিয়েন্টেড, আপনার নিজের মতো করে গুছাইলে হবে না। কারণ এই ডেভিডসন পরে আপনি পার্ট 1 পাস করবেন, আপনি মিড টার্ম পাস করবেন, আপনি পার্ট 2 পাস করবেন। আর ডেভিডসন জিনিসটা কিন্তু এমন একটা বই, যে বই থেকে পার্ট 1-এ প্রশ্ন আসে, মিড টার্মে প্রশ্ন পাবেন, এফসিপিএস ফাইনাল পরীক্ষাও ডেভিডসন বেস্ট হবে। তাহলে আমার ডেভিডসনটাকে আমি এইভাবে বুঝাইছি কিনা। অনেকে আছি ভাই ডেভিডসন পড়ছি, কেমনে পড়ছেন আপনি? দাগানো একটা বই কিনছি আমি, ডেভিডসন দাগানো একটা হাইলাইটেড বই পাওয়া যায়, সেটা কিনছি, কেনার পর আমি পড়া শুরু করছি। কিন্তু ডেভিডসনের কই থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, একটু হচ্ছে
রওজাতুল ফেরদৌস আপু একটু জাস্ট মিউট আর ভিডিওটা অফ করে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদের সব কথা শুনবো। আজকে হচ্ছে আমরা জাস্ট ডিসকাশন করবো। আমি আপনাদের কাছে এমন না যে আমি মেন্টর হিসেবে আসছি, আমি আপনাদের কলিগ হিসেবে আসছি। যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে অনেক দিন চলার ফলে, হ্যাঁ, অনেকদিন কোচিং এর সাথে অ্যাটাচড আছি, বিভিন্ন ডাক্তারদের সাথে থাকা হয়, চলা হয়, ফেরা হয়, তাদের এক্সপিরিয়েন্সের বেসিসে আমি আপনাদের কথাগুলো বলবো আর কি। মানে এখানে কোনো বানানো কথা না, কোনো কোচিং এর প্রমোশন না যে সিনাপসে আসতে হবে, এরকম না। আমি একজন কলিগ হিসেবে আপনাকে জাস্ট একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আসছি, যে আসলে আপনার প্ল্যান গুলো কেমন হওয়া উচিত এটার জন্য আসে। কারণ আপনি হচ্ছে দিন শেষে আপনি আমার কলিগ, হ্যাঁ। দিন শেষে হচ্ছে একটা সময় যে দেখা যাবে যে আমি আপনার আন্ডারও থাকতে পারি, একসাথেও থাকতে পারি, তাই না? মানে দিন শেষে আমরা আমরা ভাই ব্রাদার আর কি। এই এই বেসিসে আমি যতটুকু আছি আমি জাস্ট আপনাদের জন্য শেয়ার করতে আসছি, এর বাইরে কিছু না। আচ্ছা, তাহলে আমরা যে চেষ্টা বললাম ডেভিডসনটাকে গুছানো খুবই জরুরি। তা ডেভিডসনটাকে এক্সাম ওরিয়েন্টেড গুছানো হয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আর ডেভিডসনটাকে এক্সাম ওরিয়েন্টেড গুছানোর ক্ষেত্রে আলটিমেটলি আপনাকে ডেভিডসন থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই জিনিসগুলো সুন্দর মতো যে কোনো ভালো কোচিং, ঠিক আছে, ভালো কোচিং যেখান থেকে হয় সেই ডেভিডসনের জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। তা ডেভিডসনটাকে আপনার গুছানো আছে নাকি সেটা আপনি প্রথমে দেখেন। ডেভিডসন গুছানোর ক্ষেত্রে আমাকে এফসিপিএস এর সিলেবাস ফলো করতে হবে। এফসিপিএস এর সিলেবাস ফলো করা মানে কি? এফসিপিএস এর যে অনেকে আছে মেজর সিস্টেম বলে যে ভাই পড়ে গেছিলাম, কি পড়ছেন ভাই? ভাই মেজর সিস্টেম পড়ে গেছে। মেজর সিস্টেম কি কি ভাই? কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, ইনফেকশিয়াস, হ্যাঁ, গ্যাস্ট্রো, তারপর এরকম ভাই 12-13টা সিস্টেম যেটা হচ্ছে মেজর সিস্টেম, সেগুলো পড়ে গেছে, অন্যগুলো পড়েন নাই। না ভাই, অন্যগুলো পড়ার টাইম পাই না, এরকম না। এফসিপিএস এর সিলেবাসে যে একেবারে ইনভেনমেশন টপিকটা আছে, মানে স্নেক ইনভেনমেশন, একটা প্রশ্ন আসতে পারে, সেটা পড়তে হবে। এজিং ডিজিজ সিলেবাসে লেখা আছে, ওখানে একটা থেকে দুইটা প্রশ্ন আসবে, ওটা আপনাকে পড়তে হবে। মানে যে টপিকটাতে বলা হয়েছে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কিংবা যে সিলেবাসে অলরেডি তারা মানে স্ক্রিপ্টেড, ওরা বিসিবিসি বলে দিছে যে আপনার এফসিপিএস এর সিলেবাসটা হচ্ছে এটা, এফসিপিএস সিলেবাসটা কি সেটা হচ্ছে এটা, সেটা আপনাকে পড়তে হবে। অনেকে আছে না ভাই মেজর সিস্টেম পড়বে, মাইনর সিস্টেম পড়িনি। আপনি এফসিপিএস এর সিলেবাসে টু দা পয়েন্ট যা যা আছে, ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাকে টাচ করে পরীক্ষা হলে যেতে হবে। এর হচ্ছে মেইন শর্ত। আপনি মনে করতেছেন যে মানে আমি ই করলাম, মানে একটু পড়লাম আর একটু ছাড়লাম, এরকম দিয়ে আপনার কিন্তু হবে না। এরকম দিয়ে কি হবে না, এরকম করে কিন্তু আপনি মানে পড়তে পারবেন না। আপনাকে এফসিপিএস এর সিলেবাসে যা যা থাকবে সে প্রত্যেকটা জিনিস টাচ করে আপনি এফসিপিএস এ পরীক্ষা হলে বসতে হবে। তো এটা আপনি করছেন কিনা এটা আপনি প্রথমে দেখেন, যে আমি ডেভিডসনটাকে গুছিয়েছি কিনা। নিজের মতো গুছানো না, নিজের মতো গুছাইলে আপনি তো অনেক কিছু পড়বেন। খুব স্বাভাবিক, আপনার মেডিসিনে যারা আসতে চায় তারা অনেক প্যাশনেট, মেডিসিনে যারা ক্যারিয়ার করতে চায় এরা খুবই প্যাশনেট। আমি জানি, আমি যারা ডক্টর আছে এরা তো এত কিছু জানতে চায়, যখন আমি ক্লাস নিয়ে আমি দেখি যে এদের এত আগ্রহ, আসলে এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এত পরিমাণ আগ্রহ, তারা আসলে জানতে চায়। ঠিক আছে, এরা কি করতে চায়, এরা জানতে চায়। তারা আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা মানে বলে যে ভাই আমি এই জিনিসটা হচ্ছে পড়তে চাচ্ছি, এই জিনিসটা ই করতে চাচ্ছি, অনেক কিছু। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি এক্সাম ওরিয়েন্টেড আমি আছি কিনা সেই জিনিসটা একটু আমাকে জানতে হবে। আচ্ছা, একটা মিনিট। তাহলে প্রথমে যে জিনিসটা বললাম, আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বললাম, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা করছি কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে আসলে আলটিমেটলি আমি মানে এই জিনিসটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড গুছাইছি কিনা। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে, আচ্ছা, তাহলে এই জিনিসটা করছি কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাকে এক্সাম ওরিয়েন্টেড পড়ার গোছানো এবং প্রত্যেকটা টপিক ডেভিডসনের যা যা আছে এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে। তাহলে এটা আমি গুছাইছি কিনা সেটা আমি একটু রিভিউ করবো। হ্যাঁ, আমি আজকে এই জিনিসটা দেখবো যে আসলে ডেভিডসনটাকে খুলে দেখবো
যে আমি আসলে কতটুকু এফসিপিএস এর যে পরীক্ষাটা দিলাম কতটুকু আমি বুঝেছি গেল। 2 নম্বর জিনিস হচ্ছে ডেভিডসনের বাইরে, ডেভিডসন থেকে 80 থেকে 90% প্রশ্ন আসলেও 10 থেকে 20% প্রশ্ন আপনার একটু বাইরে থেকে আসে। কি কি? যেমন ফিজিওলজি থেকে আসে, সব ফিজিওলজি না, যেমন হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি, নিউরো ফিজিওলজি, হ্যাঁ কার্ডিও ফিজিওলজি, সেই ফিজিওলজি গুলো থেকে আসে। হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট ফিজিওলজি বেসিক থেকে আসে। তাহলে সেই জিনিসগুলো আলটিমেটলি আমরা বুঝেছি কিনা, সেই জিনিসগুলো কি আমরা বুঝতে পারছি কিনা। মানে ফিজিওলজি পোর্শনটুকু আপনাকে পড়তে হবে। ফিজিওলজি পোর্শন একটা সময় আমরা বলতাম যে না পড়লেও হয়, ছেড়ে দিলেও হয়, কিন্তু রিসেন্টলি বিসিপিএস এর প্রশ্ন ফিজিওলজি থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। একটা সময় ডেভিডসনের ফিজিওলজি এনাফ ছিল, বাট এখন এই ডেভিডসনের ফিজিওলজির এনাফ নাই। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক পরিমাণ প্রশ্ন চলে আসতেছে। তাহলে আমরা যে জিনিসটা বলবো, যে আমরা এখন যে জিনিসটা দেখি সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ফিজিওলজি টপিকটা আমরা পড়ছিলাম কিনা। ফিজিওলজি টপিকটা পড়াটা খুবই জরুরি। এরপরে বায়োস্ট্যাটিস্টিক্স, যদিও এখান থেকে 10 মার্ক আসে, তবুও এই টপিকটা আমি পড়ে গেছি কিনা। তার মানে আমি পরীক্ষা হলে পুরো 100% প্রিপারেশনে পরীক্ষা হলে যাবো। এর ভিতরে কোনো বায়োস্ট্যাটিস্টিক্স একটা টপিক সেটা ছেড়েও যাবো না, ফিজিওলজি একটা টপিক সেটা ছেড়েও যাবো না। তাহলে আমাকে মেইন জিনিসটা হচ্ছে ডেভিডসন, ফিজিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে হচ্ছে গেল। 2 নম্বর কথা হচ্ছে, আমি যখন পড়তেছি ডেভিডসনের পরবর্তীতে, যেহেতু আমার দুইটা পোর্শন, একটা হচ্ছে এমসিকিউ আর একটা এসবিএ, এসবিএ এর জন্য আমি কোনো বই ফলো করতেছি কিনা। আপনি যদি শুধুমাত্র ডেভিডসন পড়েন, শুধুমাত্র ডেভিডসন পড়েন, ডেভিডসনের থিওরি পোর্শন পড়েন, আর কিচ্ছু পড়তেছেন না, কোনো এসবি বই পড়তেছেন না, কোনো এসবি বই প্র্যাকটিস করেন না, শিওর থাকেন আপনি এসবি নিয়ে পরীক্ষা হলে শিওর কনফিউশনে থাকবেন। এর জন্য আমরা বলি এসবি বই সলভ করা এটা পরীক্ষার জন্য অপশনাল না, এটা ম্যান্ডেটরি। যদি কেউ বলে ভাই মানে এসবি বই এটা কি সলভ করবো কি করবো না, এটা আমার কোনো অপশন আছে নাকি, এর কোনো অপশনই নাই। এটা তো আপনার জন্য ম্যান্ডেটরি অবস্থা। মানে এটা কি, এটা হচ্ছে টোটালি ম্যান্ডেটরি। আপনি যদি বলেন ভাই এটা দুই একটা চ্যাপ্টার দেখছি আর দুই একটা চ্যাপ্টার দেখিনি, এর ছাড়া ছাড়া না, ডেভিডসনটাকে যেমনি গুরুত্ব দিচ্ছেন সেই গুরুত্বটা আপনাকে এসবি বই দিতে হবে। কারণ আপনাকে এসবি বুঝতে হবে একটা ডিপিএলডি থেকে থিওরি পড়ার পরে এখান থেকে কি টাইপের এসবি আসতে পারে, কি কি প্যাটার্নের এসবি আসতে পারে, সেটা এসবি বই সলভ না করলে তো বুঝবেন না আপনি। আপনি যদি এমআই থেকে কোনো একটা মানে এসবি আসে, তা এমআই সব রিলেটেড এসবি গুলো বোঝার জন্য তো আপনাকে এসবি সলভ করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। ডেভিডসন তো একটা থিওরি বুক। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড আপনি কোনো এসবি বই পড়ছেন কিনা, এই এসবি বই পড়ছেন কিনা এটা জানাটা খুবই জরুরি। আপনি এসবি বই কোনো পড়েন নাই এমন আমি দেখছি তারা এসবি বই টাচও করে নাই। সে টাচ প্রথমে একটা দুটো সিস্টেম করছে, তারপর এসবি বই যে ফালায় রাখছে পুরা ময়লা পড়ে গেছে, তার কোনো এসবি বই আর কোনো ধরেই নাই, কোনো ছুঁইও দেখা নেই। তাহলে এটা তো হবে না, আপনাকে এসবিবি পড়তে হবে অ্যাটলিস্ট একটা অথবা দুইটা। সিনাপসাস জেনেসিসটা দেখে যান, সিনাপসেটটা দেখে যান অথবা জেনেসিসটা দেখে যান, দুইটাই ভালো। আমি মোটামুটি দুইটা দেখছি, দুইটাই ভালো। হ্যাঁ, তাহলে আপনাকে এসবি বইটা দেখে ফেলতে হবে। এমসিকিউর জন্য বক্স গুলা বারবার দেখতে হবে। এমসিকিউর জন্য বক্স গুলা কি করতে হবে, বারবার বক্স চার্ট ফিগার, ভিতর থেকে প্রশ্ন আসুক, ভিতর থেকে প্রশ্ন আসুক, এই জিনিসটা পিডিএফ আকারে ডেভিডসনের পিডিএফটা আপনার থাকবে। আপনি কোথাও ফ্রি আছেন, আপনি ডেভিডসন পিডিএফ বের করে যে সিস্টেমটা হয়তো বা আপনি রিসেন্ট দেখছেন সেটা থেকে বের করে 10 থেকে 20 মিনিট জাস্ট বক্স গুলা দেখবেন, অথবা জাস্ট ছবিগুলা দেখবেন, অথবা জাস্ট চোখ উল্টায় দেখবেন, সেটা আপনাকে দেখতে হবে। মানে এটা এমসিকিউ ইম্পর্টেন্ট, কারণ আমার 50% আসে এসবিএ, 50% আসে এমসিকিউ। আমি যদি কোনো একটাতে দুর্বল থাকি, অনেক ভালো এসবিএ পারি, এত ভালো এসবিএ পারি, পুরো এমআরসিবি কমপ্লিট, কিন্তু দেখা যাচ্ছে আমি এমসিকিউ পারি না, ফেল। আবার খুব ভালো এমসিকিউ পারে, এসবি বুঝিও না, তাও ফেল। তাহলে দুইটার প্রিপারেশন দুই রকম। আমাকে দুইটা, যেমন এমসিকিউ ইজি আসলে আমাকে টোটাল এমসিকিউ কি গ্রিপে নিয়ে আসতে হবে। পরীক্ষা হলে সাধারণত দুইটাই কঠিন করে, এটা খুব রেয়ার। মেইন পরীক্ষাতে দুইটাই খুবই টিপিক্যাল প্রশ্ন দেয়, এটা ইউজুয়ালি হয় না। স্যাররা একটা ইউজুয়ালি কঠিন করে, একটা ইউজুয়ালি সহজ করে। তাহলে যেটা আমাকে ইজি করতেছে ওটাকে যেন টোটাল গ্রিপে নিতে পারে। ঠিক আছে, এটার জন্য এমসিকিউ এবং এসবি এই দুইটার ক্ষেত্রে আমাকে সেম প্রিপারেশন রাখতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা হচ্ছে ডেভিডসনটাকে বারবার, যেহেতু ডেভিডসনের বক্স চার্ট ফিগার থেকে আসে অথবা ক্লিনিক্যাল ফিচার থেকে আসে, মাঝে মাঝে আমাকে পিডিএফ বের করে পিডিএফটা দেখতে হবে। এসবি এর জন্য আমাকে এসবিএ সলভ করতে হবে। তাহলে আমি যখন একটা ক্লাস করলাম, মনে করেন আপনি আমার একটা ক্লাস করলেন, ক্লাস করার পরে আপনি কি ডেভিডসনটা পড়লেন, ডেভিডসনটা কতবার পড়ছেন আপনি? 2 বার পড়ছেন। এরপর আপনি কি করছেন, আপনি এসবিবি পড়ছেন খুব ভালো করে, এসবিবি পড়ছেন, সলভ করছেন। এরপর আপনি কি করছেন, মেইন পোর্শনটাই বেশিরভাগ ডাক্তাররা করেন, প্রায় 70% ডক্টর এটা ফলো করে না। কোনটা ফলো করে না? তারা কেউ ঠিক মতো 70% ডাক্তার এক্সাম দেয় না। তাহলে এই পর্যন্ত পড়া শেষ, মানে এই পর্যন্ত আসার পরে শেষ। আর তার কোনো দরকার নাই যে এদের যে একটা এক্সাম না হয়, মনে করেন যে আমাদের যে ডেভিডসন ব্যাচের যে একটা এক্সাম না হয়, আমি দেখি তো
কোনো মানে পার্টিসিপেন্ট একেবারেই থাকে না। এক্সাম বেচার কোশ্চেন দেওয়া থাকে, থাকেই না। আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার যেহেতু আমি একটা কোচিং এর হচ্ছে আমি কোঅর্ডিনেটর, আমি জিনিসটা দেখি তারা মানে এক্সাম দেয়ই না তারা। মানে কোশ্চেন ওয়েবসাইটে থাকে, পার্টিসিপেন্ট আমি নাম্বার দেখি দেয়ই না তারা। মানে তারা যে দেয় না, মানে তারা নিজেরা কত পরিমাণে তারা হচ্ছে মানে প্রিপেয়ার না যেটা আমি এক্সাম দিব। আরে ভাই, আপনি এই এক্সাম যদি না দেন, আপনি মেইন এক্সামে মনে করছেন আপনি ছক্কা মারবেন? এত বড় স্টার খুবই কম আছে যে পুরো পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট মেইন পরীক্ষায় যে সে ছক্কা মারবে। 1 মাস 2 মাস পরে এফসিপিএস, এই ধরনের সবই ভাউতাবাজি কথাবার্তা। যে বলে 1 মাস পরে চান্স পাইছি, 2 মাস পরে চান্স পাইছি, এটা সবচেয়ে মুখরোচক এবং ভাউতাবাজি কথাবার্তা। সে 2 মাস পড়ার জন্য প্রিভিয়াসলি 2 বছর সে ভালো করে পড়ে আসছে। সে এমবিবিএস লাইফে টোটালি পড়ে আসছে, সে ফিফথ ইয়ার ডেভিডসনটাকে শেষ করে আসছে। তাহলে মেইন কথা হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে তো। তাহলে এই এক্সামের জায়গাটা সবচেয়ে বেশি দুর্বল, এই এক্সামের জায়গাটা আমরা দিতে চাই না। তাহলে আপনি এক্সামটা দিবেন, তাহলে এক্সাম দিলেই হবে না, আপনাকে পাস মার্ক 70%। আপনার টার্গেট হচ্ছে কোচিং এর প্রত্যেকটা পরীক্ষায় 70%-এর উপরে আমাকে পাইতে হবে। কারণ আমাকে পাস মার্ক তো 70%, আমি যদি এই পরীক্ষায় 70% উপরে না পাই, আমি কিভাবে আশা করি যে আমার মেইন পরীক্ষায় 70%-এর উপরে পাবো? আপনি আমাকে বুঝান, মেইন পরীক্ষা তো আরো স্ট্রেসফুল, জানা জিনিস ভুল হয়ে যায়। আর আপনি এখানে ওয়েবসাইটে পরীক্ষা দিচ্ছেন, কোচিং এ পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনি একটা সিস্টেমের পরে, এই সিস্টেমে যদি আপনি একটা সিস্টেম পড়ার পরে 70% তোলার মতো যদি আপনার সামর্থ্য না থাকে, হিম্মত না থাকে, এই জিনিসগুলো যদি আপনার চেষ্টা না থাকে, তাহলে আপনি মেইন পরীক্ষায় কিভাবে এতগুলো সিস্টেমের পার করে আপনি 70% তুলবেন? এটা আমাকে বুঝান তো, এটা কি পসিবল? তাহলে এই জিনিসটার জন্য বেশিরভাগ ডক্টর, আমি আজকে অ্যানালাইসিস করলাম, আমি সিনাপসে আমি মানে বসছিলাম যে আমাদের ডক্টরদের কি অবস্থা দেখি। প্রায় 700 জন ডাক্তার আমাদের ভর্তি ছিল। 700 জন ডাক্তার কম্বাইন সহ এই এফসিবি স্পার্টন মেডিসিনে 650 থেকে 700 জন ডাক্তার এই সেশনে ভর্তি ছিল। এর 60%-এর উপরে ডাক্তার পরীক্ষা দেন, পরীক্ষা দেয় নাই। তাদের ফোন করলে ফোন ধরে না, তাদের ফিডব্যাক সেশন হলে ফিডব্যাক পাওয়া যায় না, মানে তাদের কোনো খবরই নেই। তাহলে 60% ডাক্তার তারা কি করে না, তারা পরীক্ষা দেয় না। আপনি পরীক্ষা না দিলে আপনি কিভাবে আশা করেন যে আপনি পরীক্ষার ইনভায়রনমেন্ট সম্পর্কে জানবেন, পরীক্ষার প্রস্তুতি এটা আপনার অটোমেটিক হয়ে যাবে? কেমন সম্ভব? এটা আমাকে বলেন। এটা তো সম্ভব না। তাহলে আপনাকে পরীক্ষায় বসতে হবে। আমি দেখলাম 60% ডাক্তার, তাদেরকে আমরা ফোন দিচ্ছিলাম, এ পর্যন্ত ফোন দিতে ধরে দেখলাম গুগল ফর্ম সার্চে বেশিরভাগ ডাক্তার ভাই পরীক্ষা দেন, নেক্সট সেশনে বসবো, নেক্সট সেশনে বসবো। দেখবেন এই এই যে যারা নেক্সট সেশনে বলবো বলতেছে, এর 2/3 ডাক্তার আবার বলবে তারপরে সেশনে বসবো, এই সেশনে বসবে না তারা, ডিসেম্বরে বসবে না, তারা বসবে কথা জুনে বসবে। দেখবেন এইটাই হবে। এটা আমার হচ্ছে আমি ভিসিএস সাইকেল দেখি এটা। একটা পোস্ট গ্রাজুয়েশন জার্নি এমনি একটা লেন্দি জার্নি, এমনি অনেক বড় একটা জার্নি। 6 বছর এমবিবিএস পড়তে লাগে, 5 বছর পোস্ট গ্রাজুয়েশন, এমনি একটা নাকি পাশ করলে 12 থেকে 13 বছর লাগে। সেখানে মাঝখানে 2-3 বছর এরকম করে কি লাভ? তাহলে আপনাকে পরীক্ষায় তো বসতে হবে। তাহলে পরীক্ষায় বসতে হলে আপনাকে কনফিডেন্স লাগবে। এই কনফিডেন্স জন্য আমাকে 70% মার্ক পাইতে হবে। তাহলে আপনি প্রতিটা পরীক্ষায় আমাকে বলেন তো, এখানে যদি বলেন যে আমি প্রতিটা পরীক্ষায় আমি 70% মার্ক তোলার চেষ্টা করছি ভাই, যেখানে থাকেন না কেন ভাই। মেইন কথা, কোচিং সেন্টার গুলো তো আপনারা অনেকে বলে যে ভাই কোচিং সেন্টার গুলো হচ্ছে এটা একটা অন টাইপের ব্যবসায়িক প্রতিষ্ঠান, নো ডাউট, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো আপনাকে একটা হেল্পফুল হ্যান্ড হিসেবে কাজ করতেছে। তাহলে আপনি এই জিনিসটার ক্ষেত্রে তো আপনি নিজে যে জিনিসটা, এই নিজে জিনিসটা তো আপনাকে অস্বীকার করতে পারবেন না। আপনি তাহলে কি, আপনি ক্লাস করছেন বুঝলাম, অনেকে আছে ক্লাস করে, তারপর ডেভিডসনটাকে খুব সুন্দর করছে বুঝলাম, এসবি বইও ঠিক মতো পড়ে বুঝলাম, এরপরে এক্সামের ক্ষেত্রে তার এর পাওয়া যায়। তাহলে সে কোথায়, সে কোথায় নাই। পার্টিসিপেন্ট অপশনে যে আমরা ওয়েবসাইটে চেক করে দেখলাম নাই। প্রায় দেখা যাচ্ছে যেখানে 300 জন ডাক্তার আমার পার্টন মেডিসিনে ভর্তি আছে, শুরুর দিকে তার প্রথম 30 জনও পরীক্ষা দেন। তার মানে তারা চিন্তা ভাবনা করে নিছে আমি এই পর্যন্ত পড়ছি মানে আমার এফসিপিএস হয়ে গেছে, আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, তার আর কোনো জিনিস লাগবে না, সে যে পরীক্ষা দিতে বসে যায় ডাব্বা বেড়ে চলে আসতেছে। তাহলে আমার কথা হচ্ছে 70% মার্ক আমাকে পাইতে হবে। তাহলে সেটা হচ্ছে ম্যান্ডেটরি। আমাকে কোচিং এর প্রত্যেকটা পরীক্ষায় 70% মার্ক। এরপরে আমার মক আসতেছে, লাস্ট আমরা মক নেই, 3টা মকে এক্সাম নেই। মকে এক্সামের ক্ষেত্রে আমি 300-র ভিতরে আমি 210 তুলতে পারছি কিনা, 300-র ভিতরে 210 তুলতে পারছি কিনা, সে মক পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করা লাগবে। তাহলে এই যে একটা পাথ হয়ে দেখতেছেন না, এই পাথওয়েটা কিন্তু একটু সবরের পাথ হয়ে, একটু ধৈর্যের পাথ হয়ে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে আপনাকে লেগে থাকার পাথ। হ্যাঁ, আপনার অনেক অবস্ট্রাগল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট আপনাকে এই পাথের বাইরে আপনি যদি খালি চিন্তা ভাবনা করেন ভাই আমি শুধু নিজে নিজে ডেভিডসন পড়বো অথবা নিজে নিজে ক্লাস করব, আমি কোনো এক্সাম দিব না, কোনো এসবিবি পড়বো না, আপনার কোনো একটা কম্পোনেন্টে ঘাটতি থাকলে এই ঘাটতিটা পরবর্তীতে আপনাকে পরীক্ষাতে বিশাল বিপদে ফেলবে, বিশাল ট্রাপে ফেলবে, যেটা বের হতে পারবেন না আপনি, বের হতে পারবেন না।
তাহলে আমাকে মেইন কথা একটা আইডিয়াল প্রিপারেশন কেমন হওয়া উচিত সেটা আগে জানা উচিত। তা আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে এইভাবে, এইভাবে একটা প্রিপারেশন নিতে হবে। এখন এইভাবে প্রিপারেশন নিয়েও আমাদের ভালো একটা এমবিবিএস ডক্টর এরা চান্স পায় না। এটা আমরা দেখছি এবার। কারণ এবারের প্রশ্ন নিয়ে আমার কোনো কথা হচ্ছে চান্স পায় না। তবে আমার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমার কি কোনো গ্যাপ ছিল কিনা সেটা তো আমরা দেখি। যে ভাই আমি এইভাবে পড়ছি, আসলে হ্যাঁ এইভাবে পড়লে আপনি চান্স পান না, এটা আপনার জন্য আমি বলবো আসলে এটা দুনিয়া একটা অ্যাক্সিডেন্টাল কোশ্চেন, আমি বলবো না স্ট্যান্ডার্ড হয়েছে। এবারে সার্জারিতে পুরাই দেখা যাচ্ছে যে 43% পাস, মানে 2 জনে 1 জনে পাস। আর মেডিসিনে 100 জনে 93 জনই ফেল। বিশাল বড় একটা ঝামেলা, এটা সবাই ফেস করতেছি, স্যাররাও কথা বলতেছে। তাহলে মেইন কথা হচ্ছে আপনাকে পরীক্ষায় বসতে হবে, আপনাকে ফোকাস থাকতে হবে। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তাহলে আমি যদি বলি আমাদের এই যে যারা পরীক্ষা যে আমরা দিচ্ছি, তাহলে আমরা এইভাবে আসলে নিজেকে কতটুকু প্রিপেয়ার করছি, এইভাবে প্রিপেয়ার করতেই হবে। এই প্রিপেয়ারের বাইরে আপনাকে যেতে পারবেন না। কোনো একটা পোর্শনে গ্যাপ থাকলে এই জিনিসটাকে আপনাকে কোপ আপ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে প্রথম প্রাইমারি ডিসকাশন। প্রাইমারি ডিসকাশন ছিল যে আমাদের প্রথম কথা, নো ডাউট যে প্রশ্ন খারাপ আসছে। আমাকে সবাই ইনবক্স করতেছে, এটা আমি নিজেও প্রশ্নগুলো দেখছি যে আসলে কোশ্চেন গুলো অনেকগুলো অ্যাটিপিক্যাল আসছে, কনফিউজিং অ্যান্সার আসছে, অ্যান্সার মনে হচ্ছে দুইটাই হবে, কি বুঝতেছে না কেউ। প্যাথোফিজিওলজি যেগুলো ইউজুয়ালি এক কথায় আসে না সেগুলো আসছে। বাট দিন শেষে আমি আসলে নিজে কতটুকু প্রিপেয়ার ছিলাম এটা জানাটা জরুরি। তাহলে এই প্রিপারেশনটা আমাকে নিতে হবে, এই প্রিপারেশন আমাকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে। এখন আসেন আমি খারাপ করছি, এখন আমি কি করবো? এখন আমার সামনে কি পাথওয়ে আছে, তাহলে সামনের পাথওয়ে গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সামনের পাথওয়ে গুলো নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সাথে কথা বলবো, তার আগে আমি সামনের পাথওয়ের কিছু কিছু জিনিস আমি আপনাকে বলি। সামনে কি কি পরীক্ষা আছে। স্পেশাল বিসিএস নিয়ে একটা গুঞ্জন চলতেছে। স্পেশাল বিসিএস নিয়ে আমরা বলতে পারতেছি না এটা কি হবে। কোনো অথেন্টিক সোর্স থেকে স্পেশাল বিসিএস নিয়ে আমাদের কিছু বলেনি। একটা ফেসবুক পোস্ট মধুতার আপডেট থেকে স্পেশাল বিসিএস নিয়ে কথা আসছে, যে স্পেশাল বিসিএস টা সামনে আসতে পারে। এখন কবে আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, এটা আসলে আমরা কেউ বুঝতেছি না। তাহলে স্পেশাল বিসিএসটাকে আমি আপাতত হোল্ডে রাখি। তাহলে আলটিমেটলি সামনে কি পরীক্ষা আছে? একটা আছে হচ্ছে নভেম্বরে হচ্ছে এমডি পরীক্ষা আছে। নভেম্বরে কি পরীক্ষা আছে? এমডি পরীক্ষা আছে। এটা সবাই আমরা জানি। নভেম্বরে কি আছে সেটা হচ্ছে এমডি পরীক্ষা আছে। ডিসেম্বরে কি আছে? ডিসেম্বরে হচ্ছে আমার জানা এফসিপিএস আছে। ঠিক আছে, ডিসেম্বরে কি আছে? এফসিপিএস পরীক্ষা আছে। তাহলে ডিসেম্বরে আমাদের কি আছে সেটা এফসিপিএস পরীক্ষাটা, এটা সাধারণত হবে হচ্ছে ডিসেম্বরে। এখন কথা হচ্ছে এরপরে কি আছে? মার্চ। মার্চে আমার ডিপ্লোমা আছে। এপ্রিল। এপ্রিল আমার হচ্ছে এমআরসিপি আছে। আমি জানুয়ারি ডায়েটের এমআরসিপি বাদ দিলাম। জানুয়ারি ডায়েটের এমআরসিপি নিয়ে আপাতত আমরা কেউ ভাববো না আপাতত, হ্যাঁ। যেহেতু ডিসেম্বরে আমার এফসিপিএস পরীক্ষা, জানুয়ারিতে আমি এমআরসিপি দেওয়ার পক্ষপাতী না আর কি। মানে অনেকে আছে দেখা যাচ্ছে ডিসেম্বরে দেখা যাচ্ছে যে তাদের পরীক্ষা এফসিপিএস হবে, জানুয়ারিতে এমআরসিপিটা, এটা আমার মনে হয় একটু সাহসী সিদ্ধান্ত হয়ে যায়। সাহসী সিদ্ধান্ত হয়ে যায় এই কারণে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এমআরসিপি তো অনেক বড় অ্যামাউন্টের একটা টাকার পরীক্ষা। এটা হচ্ছে প্রায় বলতে গেলে কত, প্রায় হচ্ছে 1,20,000 টাকা মতো লাগবে। এটা আসলে পরপর দুইটা ডায়েটে মানে এই ডিসেম্বরের পরে জানুয়ারিতে দেওয়া, এটা আমি পক্ষপাতী না। আপনার জন্য এপ্রিল ডায়েট আছে। তাহলে আপনার জন্য রেসিডেন্সিতে এমডি আছে, হ্যাঁ। আর একটা কি আছে সেটা হচ্ছে ডিপ্লোমা আছে মার্চে, এমআরসিপি আছে, আর হচ্ছে ডিসেম্বর হচ্ছে এফসিপিএস। এখন আমাদেরকে ক্যাটাগরি করতে হবে, এখন আমি কি চাই, আমি নিজেকে এখন কিভাবে প্রিপেয়ার নিই, কোনটার সাথে কোনটা কোলাবোরেশন করতে পারি, সেই জিনিসটা এখন আপনি ডিসাইড করবেন। তাহলে এই ডিসাইডের আগে আপনাকে একটা সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, যে আসলে সিলেবাসটা কেমন। যে সিলেবাসটা না জানলে কিংবা না প্রিপারেশন নিলে আপনি কখনই বুঝবেন না আসলে আপনার সামনে কিভাবে যাবেন। তাহলে সেই ডিসকাশনটা আমাদের করতে হবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের কি অবস্থা, আপনাদের মনের কি অবস্থা, কিংবা আপনারা আসলে আলটিমেটলি মানে কি প্ল্যান করতেছেন, কিংবা পরীক্ষা নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, এটা আমি আপনাদের কাছে শুনবো। খুব ফ্রাঙ্কলি কথা বলেন, এখানে নিজেরা কোনো করেন না আর কি। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হেজিটেশনের কিচ্ছু নাই। এটা আপনারা নিজেরা নিজেরা ডিসকাশন করেন। যেটা হবে নিজেরা নিজেরা ডিসকাশন করলে, কত আপনার ক্রাইসিসে ছিলেন, কত কষ্টে ছিলেন, হচ্ছে না, এই জিনিসগুলো ফিলিং শেয়ারিং করলে যেটা হবে, এটা আসলে আলটিমেটলি আপনাকে রিলিফ দিবে।
এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার একটা কথা আরেকজনের জন্য আসলে অনেক গাইডেন্স হিসেবে কাজ করবে। কারণ আমি একটা কথা বললে তো হবে না, আপনাদের নিজেদের যে যারা আসলে খারাপ করে ফেলছেন কিংবা যারা প্ল্যান করতেছেন তাদের মানে এই সেশনটার উদ্দেশ্য কিন্তু শুধু আমার কথা মানে আপনার কথা বলবো আপনারা বলবো এটা না। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে থিঙ্কিং গুলো আছে, এই যে যারা আমরা একটু সামনে প্ল্যান করতেছি সামনের পরীক্ষাগুলো নিয়ে, এই থিঙ্কিং গুলো শেয়ার করলে যেটা হবে এটা আসলে ইন্টার কানেকশন হবে। একজনের থিঙ্কিং আরেকজনের দেখা যাচ্ছে যে চিন্তা ভাবনার ইম্পর্টেন্ট একটা দেখা যাচ্ছে মানে মাধ্যম হবে। সেই জিনিসগুলো একটু আপনারা বলবেন, এরপরে আমি আপনাদেরকে সিলেবাস নিয়ে ডিসকাশন করবো যে এমডি সিলেবাসটা কেমন থাকে, এমআরসিবি সিলেবাস কেমন থাকে, এখন কে কেমন নিতে পারবেন তখন আপনারা ডিসাইড করবেন। এখন আসসালামু আপনারা মোটামুটি বলেন আপনাদের কি প্ল্যান। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আসলে এফসিপিএস এর জন্যই পড়তেছিলাম। এখন এফসিপিএস এর পড়ার মধ্যে আমি কখনো এমডির জন্য পড়িনি। হ্যাঁ, এখন নভেম্বরের রেসিডেন্সি এবং ডিসেম্বরের এফসিপিএস এর জন্য কি একসাথে অ্যাটেম্প নেওয়াটা কি একে মানে কোনোভাবে ওয়াইজ ডিসিশন হবে কিনা? এফসিপিএস কি এর আগে দেওয়া হয়েছে? জি ভাইয়া, বেশি হয়নি। এফসিপিএস এ কেমন মানে নাম্বার কেমন ছিল? এর আগের বার দেখছিলাম 190, এইবার একটা দেখিনি। আর সামনের বার দিব। সাব্বির, সাব্বির বলতেছো নাকি? জি ভাইয়া। না, আপনার নাম কি সাব্বির? না ভাই, আমার সৌরভ। সৌরভ ভাইয়া, এর আগে আপনি 190 পাইছিলেন তাই না? জি। আচ্ছা, 190 পাইছিলেন আর কি। আর এফসিপিএস কি এর আগে আর দেওয়া হয়নি? এর আগে দেওয়া হয়েছে কি মানে গতবার মোট কতবার দেওয়া হইলো? এই নিয়ে দুইবার নাকি এর বেশি দিচ্ছেন সৌরভ ভাইয়া? এই নিয়ে 3বার, প্রথমবার একদম মানে জিরো প্রিপারেশনে বসছিলাম। এই নিয়ে তিনবার তাই তো? আপনি কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট? প্রাইভেট। প্রাইভেট মানে আপনি ফুল টাইম পড়তে পারেন? আহ, গতবার এর আগের বার হয়নি, এইবার মোটামুটি ফুল টাইম করছিল। সামনে নভেম্বর পর্যন্ত ফুল টাইম পড়তে পারবেন? হ্যাঁ, পারবো। ডেভিডসনের প্রিপারেশনটা কি খুব ভালো ছিল মোটামুটি? মোটামুটি গোছানো ছিল ভাই, তবে আমার কাছে মনে হচ্ছে আমার রিভিশনের অভাব আছে, মানে আরো 1-2বার ভালো মতো রিভিশন হওয়া প্রয়োজন ছিল। বিশেষত যেরকম মানে একদম ডিটেলস লাইনের ভিতর থেকে প্রশ্ন আসছে, আরো রিভিশন আমার মতো প্রয়োজন ছিল নিজের। কোন সাবজেক্টে দেওয়ার প্ল্যান? মেডিসিনের। মেডিসিনের কি ইন্টারনাল মেডিসিন নাকি কোনো ব্রাঞ্চে? ইন্টারনালে। এফসিপিএস ইন্টারনাল। এফসিপিএস ইন্টারনাল মেডিসিন আর রেসিডেন্সি? রেসিডেন্সিটা ভাবি না আর কি, মানে বাসা থেকে বলতেছে বা অনেকেই বলছিল যে এটা ট্রাই করতেছে, সেটা জানতে চাচ্ছে যে দুইটার সাথে একসাথে প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে কিনা বা মানে ওয়াইজ হবে সাবজেক্ট কি। চয়েস নেই? না, সাবজেক্ট এখন ওই চিন্তা করিনি এটা আসলে। সাবজেক্ট চয়েস নেই। আচ্ছা, এমনি এফসিপিএস পরীক্ষা দিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স কি কেমন লাগছে বলেন তো? হ্যাঁ, ভালোই পরীক্ষা মানে এফসিপিএস সাধারণত, তবে মানে ডেভিডসন বেসিস তো মানে পড়াটা সহজ আমার কাছে মনে হয়েছে। এমডিটা মানে অন্যদের কাছ থেকে শুনতে পারছে, কিন্তু ওই যেমন অ্যানাটমি বা ফিজিওলজি পড়া বা বায়োকেমিস্ট্রি মাইক্রো এগুলো ডিটেলসে পড়া বা ফার্মাকোলজি পড়া, ওইগুলো শুনছি কিন্তু কখনো পড়া হয়নি। তো এখন এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা চিন্তা করছিলাম যে আসলে এটা করাটা কি ওয়াইজ হবে কিনা। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার প্ল্যান হচ্ছে আপনি একেবারে এমডি প্রিপারেশন নেন নাই, এখন এমডি প্রিপারেশন সাথে রাখতে যাচ্ছেন তাই তো নভেম্বরের জন্য? আপনি হচ্ছে জি। একটা প্রাইভেট ক্যান্ডিডেট। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার কথাটা বলবো যখন আমরা দুইটা ডিসকাশন করবো ইনশাল্লাহ কেরিয়ার রিলেটেড। লাস্টে যখন এফসিপিএস এমডি এমআরসিপি ডিসকাশন করবো তখন আমি আপনাকে বলে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। আচ্ছা এরপরে বলেন আপনারা অন্যরা বলেন, অভিসরকার ভাই বলেন, অভিসরকার ভাই আছেন? জি ভাইয়া। কি অবস্থা ভাই বলেন তো, আপনার কি আহ plan? ভাইয়া, আমি তো এখন তো মানে ইন্টার্ন করতেছি, আমার তো ইন্টার্ন এখনো শেষ হয় নাই ভাইয়া। আমি এবার মানে ফার্স্ট টাইম আর কি ডিসেম্বরে বসবো ভাইয়া। ডিসেম্বরে কি ইন্টার্ন শেষ হবে কবে? জি ভাইয়া, নভেম্বরে শেষ হয়ে যাবে। আমরা মানে ফার্স্ট টাইমে হিসেবে আর কি ভাই ডিসেম্বরে বসবো। তো ভাই আর কি জানতে চাচ্ছিলাম, মানে এবার তো কোশ্চেন দেখলাম নভেম্বরে, নভেম্বরে শেষ হলে কি ডিসেম্বরে বসা যাবে? ভাই নভেম্বরের আগে শেষ হয়ে যাবে আর কি। তো আর কি মানে রেজিস্ট্রেশন, কাগজপত্র সব বিএমডিসি রেজিস্ট্রেশন কবে পাওয়া যাবে? ভাইয়া নভেম্বরের আগেই পেয়ে যাব। নভেম্বর ডিসেম্বর, কিন্তু সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন তো অক্টোবরের দিকে যদি হয়ে যায়। জি ভাইয়া, যদি মানে ওই অক্টোবরের সেকেন্ড উইক বা থার্ড উইকের ভিতরে আর কি মানে খুব পেয়ে যাওয়ার ভালো। কথা। না না, এটা খুবই ভালো, মেন কথা হচ্ছে ডিসেম্বরকে টার্গেট করে যাচ্ছি তাই না? জি 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 তো ভাইয়া। এটা তো খুবই পজিটিভ জিনিস এটা, মানে খুবই অ্যাপ্রিসিয়েবল যে আসলে প্রথম থেকে আমি আসলে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে একেবারে শুরুতেই আলটিমেটলি এরকম প্রিপারেশনের প্ল্যান করা খুবই ভালো। এমনি কি ডেভিডসন পড়া হয়েছে নাকি? ডেভিডসন গুছানো হয়েছে? জি ভাই, মোটামুটি সিস্টেম গুলো একটু গুছায় নিয়ে আসার ট্রাই করছি। তাও ভাই আর কি রিভিশন দরকার। আর প্যাটার্ন গুলো তো ভাই দিন দিন চেঞ্জ হচ্ছে।
মানে কিরকম চেঞ্জ ভাবে হবে, পড়লে এটাই ভাই একটু। চেঞ্জ আসলে চেঞ্জ আসবেই। চেঞ্জ নিয়ে তো ভাবা যাবে না, চেঞ্জ তো আসবেই, তাই না? এখন চেঞ্জ নিয়ে আসলে আমাদের আলটিমেটলি ভাবার সুযোগ কম। আমাদের যে ক্লাসিক প্রিপারেশন আছে সেটা নিয়ে যেতে হবে আর কি, যেহেতু আমাদের ডিসেম্বরে ইন্টার্নই করতেছি, ইন্টার্নের সাথে সাথে হচ্ছে ডেভিডসনের পড়ার চেষ্টা করতেছি। আমার মনে হয় যে আপাতত এমনি ডেভিডসন গুছাচ্ছি, কেমন হবে নিজে নিজে গুছাচ্ছি। না ভাইয়া, মানে আগের যে ভিডিও গুলো ছিল ভাই, ভিডিও গুলো দেখে দেখে আর এসবিএ কোশ্চেন তো ভাই সলভ করছি একবার, পুরাপুরি মোটামুটি একবার। এখন আচ্ছা। ভাই আরেকটু রিভিশনের দরকার আছে ভাইয়া। না, খুব ভালো, না এটা অ্যাপ্রিসিয়েবল। আমার মনে হয় যে খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নাই। হ্যাঁ, যেহেতু প্রথম প্রিপারেশন তো প্লাস ইন্টারনে, আমার মনে হয় যে যেমনি পড়তেছি, যেমনি বললাম আর কি সেমনি পড়ি। আর জি জি আমার যেটা হচ্ছে ডিসেম্বরের জন্য একটা মানে ভালো, আমার মনে হয় 100% প্রিপারেশনে পরীক্ষা দেওয়া সম্ভব। প্ল্যান থাকুক, 100% প্রিপারেশনে পরীক্ষা দিব, এই প্ল্যানটা রাখি আর কি। আটলিস্ট যেন পরীক্ষা দিব, যদি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে সে পরীক্ষা দেওয়ার সুযোগটা যেন মিস না করি। আর 100% প্রিপারেশনটা নিয়ে যেন পরীক্ষা বসতে পারে, এটা যেন মাথায় রাখি। আর একটা প্ল্যানে রাখতে হবে, সেটা হচ্ছে সামহাও যদি মিস হয়ে যায়, আল্লাহ না করুক যদি আমার দেখা যাচ্ছে যে আমার ডিসেম্বরে হইলো না, হ্যাঁ, এটা আসলে, কিংবা জি ডিসেম্বরে ভাই। পরীক্ষা দিতে পারলাম না, ডিসেম্বরে পরীক্ষা দিতে পারলাম না অথবা পারবো না বলে ডিসেম্বরের প্রস্তুতি নেওয়া মিস করা যাবে না। ডিসেম্বরের প্রস্তুতি আমাকে 100% নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমার ডিসেম্বর পরীক্ষা দিতে না পারি অথবা মিস হয়ে যায়, তাহলে নেক্সট ইয়ারে কিন্তু আমি রেসিডেন্সি দিতে পারবো, তাই না? তাহলে আমি জি কিন্তু জি নভেম্বরে রেসিডেন্সি দিতে পারবো, জুনে এফসিবিএস দিতে পারবো। সেটা যেন আমার দুইটার একটা মিস না হয়। দুইটার ক্ষেত্রে যেন আমাকে সোললি যদি পারি একটা বছর খুব মিনিমাম ডিউটি করে, একেবারে মিনিমাম ডিউটি করে, ইন্টার্ন পর পরে আমাকে আরএমও জব, পেরিফেরিতে যে চেম্বার জমাইতে হবে, এই ধরনের আমার মনে হয় টেন্ডেন্সি না রেখে, যদি ফিনান্সিয়াল সাপোর্ট থাকে অথবা পসিবল হয়, তাহলে আমি মোটামুটি জুন এবং নভেম্বর পর্যন্ত নিজেকে ডিভোটেড করে পড়াশোনা করব। কথা কি বুঝতে পারছে? জি জি ভাই। মিনিমাম ডিউটি করে সেটা করা লাগবে। এটা করলে মনে হয় যে নেক্সট ইয়ারের ভিতরে ডাক্তার রবি হচ্ছে স্পেশালিস্টের এত চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মানে আর জি কিছু ভাই, দোয়া করবেন। হয়ে যাবে, সমস্যা নেই, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল। আর কোনো সমস্যা হলে তো আমরা আছি, আমাদেরকে বললে হবে। ঠিক আছে, জি জি ভাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে জি, ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই ইমন ভাইয়া বলেন, ইমন ভাই আছেন না? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, পরীক্ষা খারাপ হয়েছে? কিসে কিসে খারাপ হলো? এসবিআই তে? জি ভাই, এসবিএ তে। এসবিআই তে খারাপ হয়ে গেছে? এমসিকিউ গুলো কেমন, ধরা গেছে সব? হ্যাঁ, এমসিকিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল, বেশিরভাগই বক্সের থেকে ছিল, বাংলাদেশ এসবিআই তো হয়। এসবিআই গুলো যে দিলাম, এসবিআই তে মোটামুটি কনফার্ম কটা ছিল? 50টা কনফার্ম ছিল না যে 50টা হবে? হ্যাঁ, 50টার কাছাকাছি ছিল, ওরকম ছিল। অ্যান্সার তো আমি এক্স্যাক্টলি বুঝতেছি না কোনটা আসলে অ্যান্সার। এমনি পরীক্ষা দিতে যে কোনো ডিফিকাল্টি ফেস করা লাগছে? এসবিআই কখন দেখানো হয়েছে, প্রথমে নাকি শেষে? প্রথমে দেখাইছিল। প্রথমে দেখানো হয়েছে, তাই না? তার মানে তো সময় নিয়ে কোনো সমস্যা হয় না আর কি। সমস্যা সামনে কি হয়েছিল পরে। প্রশ্ন, হুম, খারাপ কি তাহলে এসবিআই তে হয়েছে, তাই তো? জি ভাই, আর সামনে প্ল্যান কি, সামনে কি, মানে কি রেসিডেন্সি প্ল্যান নাকি? এটার জন্য ভাই আমি সামনে জিজ্ঞেস কোন, করবো আপনার কোনটা আচ্ছা রেসিডেন্সি ঠিক আছে, নিব আচ্ছা, কিনা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলতেছি, ওটা আমি বলার তো করতেছি। এমডির একটা সিলেবাস আছে, তো ওই সিলেবাসটা নিয়ে আমি আপনাদেরকে বললে তাহলে বুঝতে যে সম্ভব সম্ভব যতদূর সম্ভব হবে আমি জিনিসটাকে খুব ইজিলি বলে দিব না যে কিভাবে পড়তে হবে। এই অমর ফারুক ভাইয়ের কি অবস্থা? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা, কেমন হ্যাঁ আছেন আপনি? ভাইয়া, এই তো আছি হুম, ভালো ভাইয়া। ভাইয়া আসলে আমার এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল। তুমি মানে ভালো আমি প্রিপারেশন করছো আসলে, তো? হ্যাঁ, জেনেসিস এর কোর বেসে ছিলাম, মানে আচ্ছা, লং যে বেস গুলা সেগুলো হ্যাঁ ছিলাম। হ্যাঁ, আচ্ছা, আর আপনাদের এসবিএ বেসে ছিলাম। আমি মোস্ট অফ দা এক্সামই দিছি, কোনো এক্সামই বাদ যায় নাই। হুম। ইয়াতেও ভালো ছিল। কিন্তু ভাইয়া আমার যেটা হয়েছে, মানে এক্সাম হলে আমি মানে প্রথমে এমসিকিউ দাগেছিলাম। ও, এমসিকিউ মানে তারপর? 10টা দাগাইছিলাম। 10টা দাগে তারপর পরই আমি স্ট্রেস কমানোর জন্য মানে এসবিআই তে যাই। হুম, এসবিআই তে যাওয়ার পরে পরে আমি ওইখানে মানে 65টা দাগানোর পরে আবার এমসিকিউ দাগি, 10টা আমি এসবিআই রেখে আসছিলাম। আচ্ছা, পরে আমি এমসিকিউ গুলো তো ভালো হচ্ছিল। তো ওই 10টা যে পরে আমি এমসিকিউ দাগানোর পরে ওই 10টা যাই আসলে ফার্স্ট এটে আমি একটু প্যানিক আসলে হয়েছিলাম সত্যি কথা বলতে। ওই যে 10টা রাখছিলাম ওই 10টাই ভাইয়া আসলে মানে ইজি ছিল। মানে যে 10টা মানে আমি রাখছিলাম আর কি। দেখা এসবিআই? যায় ওইখান, হ্যাঁ এসবিএ, কেন দেখা এসবিআই যায় শেষ ওখান করা থেকে। গেল না? 10টা এসবিআই তো আমার 15 মিনিটে শেষ হয়ে যেত, তাহলে এসবিআই আমি শেষ করে আসতে পারলাম না?
এখন ভাইয়া মানে আমি জানি না কি জন্য ওইখান থেকে আবার মানে আমি সুইচ করে এই এমসিকিউতে আসি, পরে ওই লাস্টে যখন আমি 10টা এসবিআই দিতে চাই, মানে সবগুলাই আসলে মানে আমার জানার ভিতরে ছিল, ওইখান থেকে মনে হয় 2-3টা এসবিআই আর কি মানে মানে একটু অন্যগুলা দাগানো হয়ে গেছে। আমার মনে হয় মার্কস খুব কাছাকাছি থাকবে। জানা জিনিস যেটা ভুল করলে ভাইয়া মানে ফেল আসে, ভাইয়ারা যেটা বলতো ওইটাই মনে হচ্ছে আমার কাছে হয়েছে। আর ভাইয়া ওভারঅল কোশ্চেন তো কঠিন ছিল, এটা সত্য, কিন্তু মানে পাশ করার মতো কোশ্চেন ছিল, মানে পাশ করার মতো 210 মার্কস পাওয়ার মতো কোশ্চেন ছিল। আচ্ছা। আর প্যাথোফিজিওলজি যেটা ছিল ভাইয়া ওইখানে মানে আমার যেটা সবাই দেখছে, আমি যেটা মিলাই দেখছি এসে, মানে ডেভিডসনের যে প্রথম প্যাথোফিজিওলজি প্যারাটা থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিটা ডিজিজের, ওই প্যারাগুলোর ভিতর থেকেই প্যাথোফিজিওলজি আছে, আচ্ছা, যেগুলো আসছে আমি দেখলাম এসে। বিশেষ কোশ্চেন করে তাহলে দেখলাম এমসিকিউ ভাইয়া, বাইরে তো আসেনি তাই না? না ভাইয়া মানে মোস্ট অফ দা প্যাথোফিজিওলজি ওই প্যারা থেকেই আছে, মানে প্রথম যে প্যারাটা আছে প্যাথোফিজিওলজির ডিজিজের। আর প্যাথোফিজিওলজি যেগুলো আসছে ভাইয়া ওগুলো মানে কমন ডিজিজ, আনকমন খুব ডিজিজ থেকে আসে না। যেমন অ্যাজমা, সিওপিডি, এই দুইটাই কিন্তু প্যাথোফিজিওলজি দিছে, দুইটা হুম। থেকে আর কোনো কোশ্চেন হয় নাই, শুধু প্যাথোফিজিওলজি দিছে। একটা এসবিআই দিছে সিওপিডি থেকে এমফাইসেমা, আরেকটা হলো হুম। অ্যাজমাতে হলো এমসিকিউ দিছে। সিউপিডি যেটা ছিল এমপাইসিমা, ওটা ওই ফিগারের যে প্যাথোফিজিওলজি ওখান থেকে আসছে, যে প্রোটিয়েস অ্যান্টি প্রোটিয়েস। আর আচ্ছা। এজমার যেটা মেকানিজম ছিল ওটাও দেখলাম যে প্যাথোফিজিওলজি যে লাইনটা আছে প্রথম দিকেই কয়েকটা লাইনেই ওইগুলা লেখা আছে আর কি। ঠিক তেমনি ভাইয়া মানে উইলসন ডিজিজের যে প্যাথোফিজিওলজিটা আসছিল, উইলসন হুম। ডিজিজ ওই কপার যেটা বিলিয়ারি এক্সক্রিশনে ইম্পেয়ারমেন্ট, ওটাও দেখলাম যে ওই প্যাথোফিজিওলজির বক্সে আছে। ডেঙ্গু হুম। শক সিনড্রোমের যেটা আছে সেটাও প্যাথোফিজিওলজির প্রথমে আছে। হুম। মানে আমার মনে হয় কি ভাই, মানে 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 আমরা প্যাথোফিজিওলজি একটু কমই পড়ছিলাম, সত্যি হুম। কথা বলতে এত দিবে এটা ভাবি নাই। কিন্তু না, তবে প্যাথোফিজিওলজি মানে কোশ্চেন কি, ডেভিডসনের, কোশ্চেন আসলে স্ট্যান্ডার্ড হয় না আর কি। হ্যাঁ ডেভিডসনের প্যাথোফিজিওলজি একটা প্যাথোফিজিওলজি ভাই মানে ওই এতগুলা মানে অনেকে বলতেছে বাইরে থেকে প্যাথোফিজিওলজি আসে, থেকে এতগুলো আসে না। হ্যাঁ আর অনেকে বলতেছে বাইরে থেকে আসছে, কিন্তু আসলে ওই বক্সটা দেখলাম আর কি, ওইখানে স্যাররা মনে হয় বেশি গুরুত্ব দিছে ওই প্রথম যে প্যাথোফিজিওলজির যে ইয়াটা প্যারাটা। প্যাথোফিজিওলজি থেকে দিবে, কিন্তু প্যাথোলজি থেকে এবার বেশি দিয়ে ফেলছে। হ্যাঁ তিন হ্যাঁ চার বেশি চারটা। দিয়ে ফেলছে, অনেক বেশি দিয়ে হ্যাঁ, ফেলছে আর কি। ক্লিনিক্যাল প্রশ্ন। তবে মেইন কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জন্য এখান থেকে নিতে হবে সেটা কি, যে আপনার যে এফসিএস পরীক্ষাটা ডেভিশন ওরিয়েন্টেড হয়। অনেকে যেমন এফসিএস পার্টের মেডিসিন গ্রুপে গতকালকে একজন দিছে যে ভাই এফসিএস পার্টের মেডিসিনের জন্য কি হামাক পড়বো নাকি মাগরাবি পড়বো, মানে সে কনফিউজড। আমি আসলে আমি এগুলোতে কমেন্ট কম করি, কিন্তু মেইন কিন্তু কথা হচ্ছে ভাইয়া আসলে মানে প্রত্যেকে কিন্তু ডেভিশন। হ্যাঁ যারা প্রিপারেশন অপটিমাম লেভেলে নিচ্ছে, আমার কাছে মনে হয়েছে আর কি পাশ করার মতো কোশ্চেন ছিল, দুইশো হ্যাঁ দশ হ্যাঁ, পাওয়ার মতো। পাওয়া যাবে, পাওয়া এটা। একেবারে যে সব আনকমন এরকম না, ওইরকম ছিল না আর কি। বিশেষ করে তবে এমসিকিউ কি, তো বক্স পরীক্ষা বেস তো আসছে। পরীক্ষা পরীক্ষা হলের বিষয়টা কি, এটা অনেক স্ট্রেসফুল একটা জায়গা। মানে অনেক জিনিস, জানা জিনিস ভুল হবে। হ্যাঁ, জি এগুলা ভাইয়া স্বাভাবিক। এটা হচ্ছে, এটা পরীক্ষা হলের এটা একটা কমন সিনারিও, এটা মানতে হবে। তবে মেন কথা হচ্ছে আমরা কোশ্চেনটাকে আরেকটু মানে সিম্পল ভাবছিলাম আর কি, যে হবে স্যাররা একটু এমআরসিবি বেসড প্রশ্ন দিলেও সবাই বের হয়ে আসতে পারতো। এমআরসিবি বেসড যদি ক্লিনিক্যাল সিনারিও বেসড প্রশ্ন আসতো তাও আমার ডক্টররা সব বের হয়ে আসতো, কিন্তু এই প্যাথোফিজিওলজি এক লাইনের প্রশ্নগুলো অনেকের জন্য কঠিন। কারণ এগুলো তো অনেকটা মুখস্থ বিদ্যা টাইপের। এখন মুখস্থ বিদ্যা টাইপের প্রশ্ন হয় কি, এটা আপনি সাধারণত এমআরসিবি তে যেটা হয়, এমআরসিবি মেইন পরীক্ষাগুলোতে দেখবেন ওখানে কিন্তু এসবি, ওটা তো টোটালি এসবি পরীক্ষা। ওখানে দুই ধরনের এসবি দেয়। 70% এসবি দেয় হচ্ছে আপনার ক্লিনিক্যাল বেসড। ক্লিনিক্যাল বেসড হচ্ছে এসবি থেকে 70%, 70 থেকে 75%। আর 20 থেকে 25% প্রশ্ন আসে হচ্ছে আপনি নলেজ বেসড। নলেজ বেসড জিনিসটা কেমন, আপনি জানেন কি জানেন না। মনে করেন আপনাকে দিল যে টি সেলের ম্যাচুরেশন কোথায়। এখন টি সেলের ম্যাচুরেশন কোথায়, এটা তো ক্লিনিক্যাল না। এটা আপনি যদি না জানেন, নলেজে যদি আপনার না থাকে, এটা জীবনে আনসার করতে পারবেন। এটা হচ্ছে ফ্যাক্ট। মেইন কথা হচ্ছে যে আপনাকে এই নলেজ বেসড প্রশ্ন ক্লিনিক্যাল পরীক্ষাগুলোতে কম দেওয়া উচিত। যেহেতু ডেভিডসন বেসড প্রশ্ন আসছে, ক্লিনিক্যাল বেসড প্রশ্নটা দেওয়া উচিত। এখন সারা যেটা করছে নলেজ বেসড প্রশ্ন এবং ক্লিনিক্যাল বেসড অল্টার করে ফেলছে, এবং এখানে একটু সমস্যাটা হচ্ছে। এছাড়া আর আসলে কিছু এখানে, তবে এখন ভাইয়া মানে আগে যারা পরীক্ষা দিছে এর আগের সেশনে, মানে জানুয়ারি সেশনে, ওনারা বলছিল আর কি যে মানে প্যাথোফিজিওলজি দিচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। মানে তার তুলনায় মানে আরো বেশি দিছে জুন সেশনে। আমার মনে হয় কি এই প্যানেলই কোশ্চেন মানে এরকমই থাকবে মনে হয়, আমার মনে হয় পরের সেশনেও পরের অলমোস্ট। পরের সেশনে এমআরসিবি বেসড চলে আসবে দেখবেন। এমআরসিবি নিয়ে কথা চলতেছে তো, পরের সেশনে আপনি দেখবেন যে এমআরসিবি বেসড অনেক কিছু সারা দিয়ে দিবে।
অনেক কিছু কিন্তু দিয়ে। আমাদের মনে হয় কি ভাইয়া মানে কমন কিছু ডিজিজের মানে প্যাথোফিজিওলজি পড়ে যেতেই না হবে, না, মানে এটা পড়ে এটা যেতে হবে, পড়ে তাছাড়া যেতে হবে। অপশন নাই। যেমন আপনি মনে করেন যে কিছু কিছু যেমন হচ্ছে নর্মাল যদি কোনো টিবি, এখান থেকে প্রশ্ন আসবে। টিবির আপনি প্যাথোফিজিওলজি খেয়ে ফেলতে হবে। হেপাটোলজি থেকে হেমাক্রোমাটোসিস, উইলসন ডিজিজ প্রতিবারে প্রশ্ন আসে। সেই জিনিস সম্পর্কে আপনাকে জানতেই হবে, এ ব্যাপারে কোনো কথা নেই। তারপর যদি আপনি মনে করেন যে আপনি কি বলে যে আমাদের যে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিজিজ গুলো আছে, পার্কিনসন ডিজিজ, এখান থেকে প্রশ্ন আসে, প্যাথোলজি আপনাকে জি ভাই, জানতেই হবে। এই যে কমন থেকে আসে, হ্যাঁ, যেমন কমন যে ভেরিসিয়াল ডিজিজ ব্লিডিং, গুলো, হ্যাঁ, ভেরিসিয়াল এই কমন ব্লিডিং জিনিসগুলো থেকে জানতে আসছে হবে, ভাইয়া। যেগুলো কমন ডিজিজ আপনি হাতে পান সেগুলো তো আপনাকে, আমরা বলি যে কমন ডিজিজের জিনিসগুলো সবই দেখতে হয়, কম বেশি সবই দেখতে হয়। এখন আপনার কি প্ল্যান, আপনার সামনে কি দিবেন? সামনে কি রেসিডেন্সি? হ্যাঁ, এখন আসলে মানে এই জন্য আপনার সেশনটা করা, আসলে কি করব এখন, দেখা যায় সবাই রেসিডেন্সিতে এটাতে তো কনফিউজ। আমাদের, হ্যাঁ আমাদের ডেভিডসনের তো মানে পড়লে যেগুলো আমরা ফিজিওলজি শীট কিছু পড়ছি, যেমন এই যে এন্ডোক্রাইনোলজি যেগুলো লাগে আর কি। আচ্ছা, এখন ওইখানে তো অ্যানাটমি আছে, আরো বেশ কিছু প্যাথোলজি। এখন সেগুলা কি কভার করে পারবো কিনা, মানে এটার জন্য আর কি আপনার সেশনটা করা আর কি, নাকি দুই নৌকা পা দিয়ে ভাইয়া মানে দুইটাই হারাবো কিনা, সেটাও একটা। পাওয়া আসলে খুব ইজি হতো যদি আপনার ওই এফসিএস পরীক্ষাটা জানুয়ারিতে হতো। জি জানুয়ারিতে ভাইয়া, পরীক্ষা দিলে জি। সমস্যা হতো না, কিন্তু সমস্যা হয়ে কারণ গেছে খুব বেশি টাইম তো পরীক্ষা পাবো দিতে। না মনে হয়, 15-20 দিন হ্যাঁ, টাইম পাবো। নভেম্বরের পরে আর ডিসেম্বরে তো এফসিপিএস এর একটু ঝামেলা হয়ে গেছে। নভেম্বরের পরে যদি আপনারা একটা মাসও পেতেন, যাদের মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন আছে ওনাদের সমস্যা হইবে না। সমস্যা হচ্ছে এখন নভেম্বরের পরে ডিসেম্বর, নভেম্বরের সেকেন্ড উইকে পরীক্ষা হবে হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা, ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে হচ্ছে এফসিএস পরীক্ষা। এটা একটা বড় একটা ঝামেলা হয়, তাও দেখি আমরা এটা কি করা যায়, এটা আমি এখন বলছি। ভাই মানে আপনি ডিসকাশন করলে মানে মার্কস বা হ্যাঁ, আদার্স আমি এগুলো বলতেছি, আমরা আমি একটা ডিসিশন নিতে আমি পারবো আর কি। আমি এটা কিভাবে? বলতেছি, সমস্যা নেই, আমি এখনই চলে যাচ্ছি, আর আমি আপনাদের একটু এক্সাম এক্সপিরিয়েন্স আরো কিছুজন শুনে আসি, মোটামুটি যারা পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, আমাদের এই যে এই সাব্বির ভাইয়ের কি অবস্থা? সাব্বির ভাইয়ের সঙ্গে কালকে কথা হইলো নাকি? সাব্বির ভাই আছেন? সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, কি অবস্থা? ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, কি খবর? ভাই হ্যাঁ, মনটা একটু ভালো না ভাই। আমি তো মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছিলাম ভাই। আমি প্রায় 3-4 বার পড়তে পারছিলাম ডেভিডসন। তো যতগুলো মক দিয়েছিলাম ভাই সবগুলোতেই খুব ভালো মার্কস পেয়েছিলাম। ওহো। ভাই পরীক্ষাতে আমার সমস্যা হচ্ছে এই কিছু কোশ্চেন একদম পারা পারা আমার প্রায় 7-8টা কোশ্চেন একদম মানে ওভার থিঙ্কিং করে মিস করে আসছি ভাই। এটা কি অ্যান্সার অ্যান্সার দিয়ে ভুল করে আসছেন এরকম নাকি? ভাই ওই যে মায়োকার্ডিটিসের এটা তো টোপনি নাই ছিল, এটা আমি ওভার থিঙ্কিং করে সিকে এমবি হ্যাঁ দেখাইছি। ভাই, তারপরে এটা হয়েছে, অনেক পরে ওভার থিঙ্কিং পরে হয়েছে আমাদের পরে প্রথম ভাই যারা। এই যে লোপাস লোপাস পান্ডেও দেখাইলাম যে এটা মনে হয় টার্গেট হয়েছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এই জন্য দেখাই। কিন্তু ডেভিডসনের লাইনটা আমার মুখস্থ ছিল যে বাইলেটার হাইলার লিম্ফোডেনপ্যাথি আর ইরেথ্রোমেনোডোসাম থাকলে কনফার্ম ডায়াগনোসিস, এটা আমার লাইনটা মুখস্থ ছিল। পরে আবার আপনার জেনেসিস একটা কোশ্চেন ছিল যে প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি মার্কার কি অ্যাকর্ডিং টু হো, হ্যাঁ, 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 অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন। তো ওইখানে অ্যান্সারটা ছিল, আপনাদের অ্যান্সারটা ছিল অ্যালবুমিন। তো আমি মনে হ্যাঁ। করছি এই কোশ্চেনটাই আসছে, কিন্তু ওইটার অ্যান্সার ছিল সিআরপি পরীক্ষায়। হুম। এরকম আমি 5-7টা কোশ্চেন ভুল করছি ভাই। আমার মার্ক হয়তো বা ভাই 205-এর উপরে অবশ্যই হবে আমার মনে হয়। 2 দিন ডেস দিয়ে হইলেও আমার হয়ে যেত এবার। মানে এখন ভাই কাছাকাছি এই জন্য হয়ে গেছে। কি ভাই, এই জন্য মানে একটু খুবই মানে ডিপ প্রেশার কি ভাই আমার, কারণ আমি যতগুলো পরীক্ষা মক দিয়েছি সবগুলোতেই ভালো করছি। এখন আবার হচ্ছে ভাই, এখন এই জন্য ডেভিডসন মোটামুটি গুছানো আছে। এখন কিভাবে পড়াশোনা করবো, প্লাস এখন কি নোটস পড়া শুরু করবো কিনা এটা না না নিয়েও না, একটু। নোটস পড়া দরকার নেই, নোটস এফসিএস জন্য না, এটা এখন আলাদা। ভাই আমি এখন জানুয়ারিতে কি মানে এমআরসিপি প্লাস এফসিপি দুটো একসাথে কম্বাইন কি শুরু করবো জানুয়ারিতে কিনা, নাকি এফসিএস, শুধু ভাই এফসিএস কিভাবে পড়বো এই পরামর্শ দেন। রেসিডেন্সি দেওয়ার প্ল্যান আছে কিনা? ভাই রেসিডেন্সি আমি বসতে পারবো না বেশি দিন। 27 নভেম্বরে বসতে হবে, এর আগে বসতে পারবো না। আমার তো ও, ইন্টারভিউ হয়েছে মাত্র 20 এপ্রিল এবার। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে সামনে তাহলে দেওয়া যাবে। সামনে তাহলে হচ্ছে নভেম্বর ডিসেম্বর এফসিপিএস আর এপ্রিলে এমআরসিপি, তাই না? এইভাবে দেওয়া যাবে। আচ্ছা, ওইটা আমি ডিসকাশন করতেছি, যারা এফসিপিএস ফুললি প্রিপারেশন নেবে ওরা এমআরসিপির সাথে কিভাবে কোলাবোরেট করবে। আচ্ছা, এরপর আপুরা বলেন দেখি, দেবজানী আপু আছেন, বুসরা আপু আছেন, আপুরা বলেন আপনাদের কি তাজউদ্দিন ভাই অথবা তাজ আপু আছেন, বলেন আপনাদের এক্সপিরিয়েন্সটা বলেন, তাহলে ভালো হবে। বুসরা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আসলে আমি গভর্নমেন্ট জব করার কারণে সব আসলে ঠিকভাবে মানে ক্লাসের সাথে আমার টাইমটা মিলাতে পারছিলাম না। প্লাস হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়া আসলে আমি মানে সুযোগ হচ্ছিল না আর আপু কি কত যে তুমি ক্লাস। বিসিএস? ভাইয়া আমি বিসিএস না ভাইয়া, আমি ডিফেন্সের। ডিফেন্সের, আচ্ছা আচ্ছা, বুসরা আপুর সাথে মানে কথা হয়েছিল একবার।
আচ্ছা, ডিফেন্সে আছেন এখন। আপনার কি মানে এফসিপিএস দিচ্ছিলেন? কোন সাবজেক্টে দিচ্ছিলেন? ভাইয়া মেডিসিনে দিব। এবার তো বসতে পারি নাই, ইনশাল্লাহ ডিসেম্বরে বসবো, যেহেতু এবার পড়াটা গুছাতে পারি নাই ওভাবে। আচ্ছা, মানে বসাই হয়নি। ডিসেম্বরে বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভাইয়া ডিসেম্বরে বসবো। ডিসেম্বরে মোটামুটি আপনি তাহলে ডিসেম্বরে আপু পুরোপুরি প্ল্যান হয়ে যাবে। আপনাদের তো আসলে অনেক কাজের চেয়ে অকাজ বেশি আর কি, মানে এত বেশি নন মেডিকেল কাজ মনে হয় ডিফেন্সে, তাই না? ডিফেন্সে মনে হয় আপনাদের নন মেডিকেল অনেক কাজ জি থাকে না জি আপু? জি ভাইয়া। অনেক নন মেডিকেল কাজ থাকে আর কি, জি এগুলো জি আসলে জি ভাইয়া। সবকিছু অ্যাসাইড করে নিজের পড়াশোনা করা আসলে টাফ। এটা সত্য জিনিস, কারণ ডিফেন্সের অনেক ভাইয়াদের সাথে আমার কথা হয়েছে, তো ওনারাও ছিল। ওনারা বলে যে ভাই আমাদের আসলে অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু করতে হয়, প্রোটোকল নীতি করতে হয়। দেখা যাচ্ছে আমাদের নিজেদের পড়াশোনার জন্য সময় কম পাওয়া যায়। তবে আপু আপনি কি করেন, ফোকাস থাকেন যে আপনি ইনশাল্লাহ দিবেন। আপনি ডিসেম্বরে দিবেন, এটা একটু জাস্ট ফোকাস জি থাকেন, করলে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। জি জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তো এই হাবিবুর ভাইয়ের কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? মন খারাপ বেশি নাকি? মন তো একটু খারাপ আছে। মানে নিজের কি প্রিপারেশন কি আপ টু মার্ক ছিল তো নাকি? ভালোই তো ছিল শুনছিলাম। প্রিপারেশন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট ব্যাটে বলে লাগে না। আসলে এসবি কি বেশি কনফিউশন লাগছে? এগুলো হচ্ছে অনেক কনফিউশন ছিল, আর অনেকগুলো হচ্ছে দুইটা করে অ্যান্সার, মনে হচ্ছিল যে দুইটা করে অ্যান্সার হবে, এরকমটা লাগতেছিল, এই জন্য খুব এসবি এসবি কোনো কনফিউশন। বই পড়ছিলাম আমরা, এসবি কোনো বই পড়া হয়েছিল? কোশ্চেন সলভ করছিলাম বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো। হুম, তাহলে তো আসলে ঝামেলা। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, ক্লাস রেকর্ডেড থাকবে। তাহলে তো এটা একটা আলটিমেটলি সমস্যা নাই। সামনে কি রেসিডেন্সি দেওয়ার প্ল্যান আছে নাকি এফসিপিএস নাকি? এটা তো আসলে একটু কনফিউজ হয়ে গেছি যে রেসিডেন্সি দিব কিনা, বা রেসিডেন্সির জন্য তো বেসিক সাবজেক্ট পড়তে হবে, তো বেসিক সাবজেক্ট গুলো তো পড়া নাই আগে। তো আসলে যেগুলো ফিজিওলজি বা নিউরো অ্যানাটমি এগুলো তারা তো পড়া নাই। আসলে এখন কি করা উচিত আসলে বুঝতেছি না ভাই, এই জন্য ভাবলাম যে আপনি কি বলেন দেখি। না, এটা তো আসলে বড় জিনিস, এটা আসলে একটা বড় একটা ইস্যু। আচ্ছা ঠিক আছে, দেখি এটা আমি পড়তেছি। আসলে রেসিডেন্সি প্রিপারেশনের গাইডলাইন আমি বলতেছি, রেসিডেন্সি কি প্রশ্ন আসে এবং আসলে মানে দুইটা ডিগ্রির জন্য আসলে কি করতে পারে এটা আমি বলতেছি, ঠিক আছে ভাই? রিফাত ভাই আছেন, হাফিজ ভাই আছেন, মাধুরী ভাই আছেন। আপনাদের কি অবস্থা? মাধুরী ভাই বলেন, আপনাদের কি খবর? কি আর বলবো ভাই, আমি তো মানে 4 মাস পড়ছি। হ্যাঁ, আমি তো এই না, প্রথমবার, আপনার প্রিপারেশন ভালো ছিল, আপনি তো অনেক রেসপন্সিভ ছিলেন। মানে এখন আমি ফার্স্ট টাইম 4 মাস পড়ছি আর কি। ফেব্রুয়ারি থেকে শুরু করছি, বিসিএস দিছিলাম তো 50 ইলিওর জন্য আর কি, জানুয়ারিতে বসা হয়েছিল না। এখন এসবিএ তো ভাই মোটামুটি ভালোই দিছিলাম, হ্যাঁ 55টা তো, মানে কনফিউশন বাদেও 55টা হবে এরকম ভালো হয়েছিল আর কি। কিন্তু এসবি এমসিকিউতে ভালো, আমার মনে, এমসিকিউ খারাপ। এমসিকিউতে এমসিকিউতে আমি মানে ওই বক্স বাদে যেগুলো এই যে মানে আপনার ফিজিওলজি বা ইয়ে দিছিল, এগুলো আমি মানে ভুল করছি, যা না হলে তো আমার রেজাল্ট তো মানে ভালো একটা আসার কথা আর কি ছিল আর কি। কিন্তু এসবিএ মানে কনফিউশন বাদেও আমি যেগুলো মানে দুইটা করে সবাই গ্রুপে অ্যান্সার দিচ্ছিল, ওইগুলো বাদেও আমার 55টা আমি মানে যার হয়েছে, মানে যার যে পাশ করছে তার সাথে আমি মিলাইছি। তারও দেখছি যে ওই রকম, তার সাথে মিলাইও আমার 55টা হয়েছে আর কি, মানে বাদ দিয়ে। তারপরেও মেন সমস্যা হচ্ছে যে আমি ভাই মানে 4 মাস তো আমি লাস্টের দিকে মানে ইয়ে হয়েছে, আপনার ছোট ছোট চ্যাপ্টার গুলো আমি ওইভাবে দেখে যাইতে পারিনি। এই জন্য মানে আমি ওই ওই চ্যাপ্টার গুলো থেকে এবার তো 2-3টা করেও দিয়ে দিছে। এই জন্য ভাই আমি ওইগুলো আর কি পারি নাই, ওইগুলো পারি নাই। সাথে আমি এমসিকিউ হচ্ছে অনেক মানে লাস্টের দিকে আমি প্রথম শুরু করছি এমসিকিউ দিয়ে 10টা মতন দাগায়। আমি হচ্ছে এসবিএ তে গেছি, এসবিএ তে তখন আমি প্রথমবারে 60টা দাগাইছি। তারপরে আবার এমসিকিউ তে আসছে, পরে এমসিকিউ তে এসে লাস্টের যে 15টা ছিল ওইটা ভাই মানে ওর ভিতর কিছু কিছু ইজি জিনিস ছিল, ওইগুলো যদি তখনই আমি দাগাইতাম তাহলে আমি পারতাম। কিন্তু লাস্টে যাই আমি ওইগুলো মানে ভুল করছি। মানে এই হচ্ছে সমস্যাটা হয়েছে, মানে প্রথম ফার্স্ট টাইমে মানে যেটা মনে হয়েছে আসলে প্রেশার ওইভাবে নিতে পারিনি, যার কারণে আসলে এগুলো এরকম হয়ে গেছে আর কি। এটা আসলে, এখন তবে একটা মেইন কথা কি, এই যে পরীক্ষা দিয়ে যে আপনারা বুঝতেছেন, এটা আসলে বিশাল ব্যাপার। এই যে আপনি এখন পরীক্ষা ভাই মানে এসবিএ যে খুব বেশি মানে ওই রকম
মানে অ্যান্সার করা যাচ্ছিল ভাই, মানে হয়তো দুইটা দুইটা হচ্ছে কনফিউশন হচ্ছিল দুইটা অ্যান্সারের ভিতর, কিন্তু তাও হচ্ছে পারা যাচ্ছিল আর কি। আর আপনার হচ্ছে মেন ইয়ে হচ্ছে মানে ফার্স্ট টাইম এটা বুঝতে পারছি আমি নিজেও যে মানে মানে ফার্স্ট টাইমে তো প্রেশার ইয়ে সব দিকে কন্ট্রোল করা তো আসলে মানে একটা হ্যাঁ এটা ইয়ের এটা- ব্যাপার। হ্যাঁ এটা আসলে মেইন কথা যে আপনারা ধরতে পারতেছেন, অনেকে বলতেছেন ভাই এটা আমি ভুল করছি, এটা আর আমি। ভাই আপনার ওই যে লাস্টের ক্লাসগুলো মানে ওইগুলো তো মানে আমি তো ইয়ে আপনি লাইভ ক্লাস খুব কমই করা হয়েছে, আমি রেকর্ডেড ক্লাস বেশি করতাম, মানে আমি আর একটা কোচিং এর সাথে এসলাম তো, হুম এই হুম জন্য হুম। আর কি হচ্ছে লাইভ ক্লাসগুলো আর কি ওইভাবে ইয়ে করা হয়নি। তবে আপনার যে লাস্টের রিভিউ ক্লাসগুলো সবগুলোই আমি এমন ক্লাস আছে যেগুলো লাস্টে সমস্যা হইতো, আপনি নিউরো আমি দুইবার দেখছি আপনার ওই ক্লাসটা, এবং দেখে আমি মানে মানে অনেক ক্লিয়ার একটা কনসেপ্ট ছিল যেগুলো মানে আমার সমস্যা হইতো, ওইগুলো আমি একদমই ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছিল আর কি। নিউরো আমরা থেকে যেগুলো কোশ্চেন দিয়েছে আর কি পারছি ভাই। নিউরো আমরা চেষ্টা মানে করছি যেগুলো যে মানে কঠিন কঠিন ইয়েগুলো আমি মানে বলছি ভাই, ওই যে মানে আমি ছোট ছোট চ্যাপ্টার গুলো আমি ওই রকম ভাবে আর কি গুরুত্ব দেইনি। আসলে সব ভাইরা বলতো যে আসলে ছোট ছোট চ্যাপ্টার গুলো পড়া উচিত, কিন্তু হুম, আমি হুম। তো মনে করছি ভাই একটা কোশ্চেন দেবে ওর জন্য আমি এখন মানে পড়বো, মানে এইভাবে মনে করেন যে ইয়েটা হয়ে গেছে আর কি। এখন হুম, ভাই আছে আমার মানে রেসিডেন্সি ভাই এখন মানে এটা কনফিউজ খুবই। এখন সামনে যে 4 মাস আছে আমি মানে কাভার করতে পারবো কিনা, বা সামনে স্পেশাল বিসিএস এটারও তো একটা প্রস্তুতি নিতে হবে আর কি। মানে সব মিলাই মানে কনফিউজড আর কি, কি মানে কি সবার করবো মিলায় আর কি। কি করবো, বুঝতে পারছি আসলে না, খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা এটা বদলে আমি আপনাদের ডিরেক্টলি আমি আপনাদের সিলেবাস ডিসকাশনে চলে যাচ্ছি। সিলেবাস ডিসকাশন না, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া মেইন পরীক্ষায় ওভার থিঙ্কিং করলেই দেখছি যে ভুল হয় আর কি, বেশি ওভার হ্যাঁ থিঙ্কিং ভাই, এটা ওভাবেই এটা করা একটা উচিত। যে কোশ্চেনে বেশি ভাবছি ওইটাই ভুল করছি ভাই। না দিন শেষে আসলে এটাই নিয়ম, এটা ওভার থিঙ্কিং এটা না। হ্যালো, হ্যাঁ ভাই কেমন আছেন? এটা ভাই সেশন নিচ্ছি। কালকে কালকে তাহলে কালকে, হ্যাঁ হ্যাঁ কালকে আসবো, কালকে সকালে তাহলে, কালকে সকালে আসবো, আর্লি আর্লি মর্নিং। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে ভাই ইনশাল্লাহ সকালে। আচ্ছা কালকে ভাই ইনশাল্লাহ আমি আপনাকে ফোন করবো, হ্যাঁ। ওকে ওকে ওকে, আসসালাম আসসালাম। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, তাহলে আমাদের সিলেবাসটা আসলে কেমন, কিংবা আমরা কি করতে পারবো। আচ্ছা প্রথমে পার্সপেক্টিভ আসে হচ্ছে আমাদের ডুয়াল ডিগ্রি দরকার কিনা, কিংবা যে দুইটা ডিগ্রি এটা নেওয়া পসিবল কিনা, এটা কনসেপ্টটা অনেকে জানতে হবে, অনেকে এটা বুঝে না। প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা ডিগ্রি একসাথে নেওয়া পসিবল না এখন বর্তমানে। আপনি এফসিপিএস অথবা এমডি যে কোনো একটা দিকে যেতে হবে। কারণ কি যেটা হয়েছে, একটা সময় এফসিপিএস এমডি এবং এমডি এটা কি প্যারালাল চালানো যেত। এফসিপিএস এবং এমডি একই সাথে ট্রেনিং দিয়ে এক ট্রেনিংকে এফসিপিএস দেওয়া যেত, এক ট্রেনিংকে এমডি দেওয়া যেত। মনে করেন এফসিপিএস আপনি মেডিসিন দিচ্ছেন, মেডিসিন আর এমডি কোনো একটা ব্রাঞ্চে চান্স পেয়েছেন, তাহলে আপনি 4 ইয়ার ট্রেনিং করতেন। এই 4 ইয়ার ট্রেনিং করে এফসিপিএস পরীক্ষাও দিতে পারতেন, আবার এমডি পরীক্ষাও ওই ব্রাঞ্চে দিতে পারতেন, ঠিক আছে, এটা সমস্যা হতো না। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে স্যাররা যেটা করছে এটা তুলে দিচ্ছে। তুলে দেওয়ার ফলে যেটা হয়েছে, এখন আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যেতে হবে, এফসিপিএস নিয়ে যেতে হবে অথবা এমডি নিয়ে যেতে হবে। এফসিবিএস এবং এমডির ভিতরে যেটা আলটিমেটলি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, এফসিবিএস এবং এমডি যে কোনো একটা ডিগ্রি হলেই হয়। হ্যাঁ তার মানে একসাথে দুটো ডিগ্রি নেওয়া পসিবল হচ্ছে না। তাহলে এফসিবিএস এবং এমডি, আমাদের একটা ঝামেলা হচ্ছে এফসিবিএস এবং এমডি কোশ্চেনের প্যাটার্ন সার্জারি এবং গাইনি ফ্যাকাল্টির ক্ষেত্রে 80% সেম, কিন্তু মেডিসিনের ক্ষেত্রে 40% সেম। মেডিসিনের ক্ষেত্রে মোটামুটি 40% আপনাকে কাভার দিবে।
বাকি 60% একটু আপনাকে কষ্ট করে পড়তে হবে। এটা একটু ডিফারেন্ট মেডিসিনের ক্ষেত্রে, বাট সার্জারি গাইনি হলে আপনার জন্য খুবই সুবিধা হতো। সার্জারি তো গাইনি হলে ওদের মেডিসিন এবং কি বলে এফসিপিএস এবং এই এমডির কোশ্চেনের প্যাটার্ন অলমোস্ট সেম, অলমোস্ট সেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা আলটিমেটলি যে জিনিসটা হবে যে এফসিপিএস এবং এমডির ভিতরে তাহলে আপনি আসলে কিভাবে আলটিমেটলি মানে প্রিপারেশন গুলো হয় কিংবা কোশ্চেন গুলো কই থেকে আসে। এফসিপিএস এর জিনিসগুলো আমি তো আপনাদেরকে বলে দিলাম যে এফসিপিএস এর জিনিসটা হচ্ছে এটা। এফসিপিএস পরীক্ষা হবে ডিসেম্বরে, ডিসেম্বরে ধরে রাখেন ফার্স্ট উইকে হয়ে যাবে, প্রথম সপ্তাহে এটা হয়ে যাবে। আচ্ছা, এফসিপিএস এবং এমডি ভিতরে আরেকটা জিনিস হচ্ছে এমডি তে হচ্ছে সিট লিমিটেড থাকে। মানে এমডি মনে করেন যে আপনাকে, যেমন আমি যে সাবজেক্ট আছে রিমাটোলজিতে আছে, রিমাটোলজিতে আমাদের টোটাল 8টা সিট আছে। 8টা সিট, 8টা সিট বলতে হচ্ছে আপনার 4টা থেকে গভর্নমেন্টের, আবার 4টা থেকে প্রাইভেট, মানে এখানে আবার ভাগ করে থাকে। গভর্নমেন্ট এবং প্রাইভেট আলাদা আলাদা ভাগ করে থাকে। গভর্নমেন্টের 4টা থাকে, মানে প্রায় আবার হচ্ছে এর ক্ষেত্রে 4টা থাকে। এরকম অনেক সাবজেক্ট আছে 30টা সাবজেক্ট, 30টা সিট, অনেক সাবজেক্ট আছে 10টা সিট, অনেক সাবজেক্ট আছে 15টা সিট, এরকম সিট সিট আছে। তাহলে আমাদের কথা হচ্ছে এই যে 8টা সিট, এই 8টা সিটের বাইরে আপনি যতই আলটিমেটলি দেখা যাচ্ছে যে হয় কেন এটা 8টা সিটের বাইরে কিন্তু আপনি আলটিমেটলি ওরা কাউকে নিবে না। এটা হয়তো অদূর ভবিষ্যতে এটা এফসিপিএস নিয়ে আসবে। মানে এফসিপিএস আসলে এখন যে জিনিসটা হয়ে গেছে, ওরা এখন টাকা পয়সা নিয়ে মনে হয় খুব ঝামেলায় আছে। ওরা দেখবেন যে অদূর ভবিষ্যতে ওরা এই ধরনের প্ল্যান নিয়ে আসবে যে ওরা একটা ফিক্স সিট যেটা আছে, সে ফিক্স সিটের এই জিনিসটা দেখবেন যে আলটিমেটলি ওরা একটা নিয়ে গেছে আর কি। এখন সমস্যা হচ্ছে যে আমরা যদি বলি আর কি, তাহলে সেই ক্ষেত্রে কি সেই জিনিসটা হচ্ছে আমরা আলটিমেটলি মানে ইন কেস অফ এমডি এমডির ক্ষেত্রে এটা একটা ঝামেলা, সেটা হচ্ছে একটা সিটের কি থাকে, একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে। তাহলে আমি কোন সাবজেক্টে দিচ্ছি, তার প্রিপারেশন কেমন, প্রিপারেশনের জিনিসটা আমার ক্যান্ডিডেট কেমন, কতজন পরীক্ষা দিবে, তার ডিমান্ড কেমন। যেমন নিউরোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, রিমাটোলজি, এগুলোতে একটু কম্পিটিশন বেশি থাকে। ডার্মাটোলজি, এগুলো যে একটু কম্পিটিশন বেশি থাকে, কারণ এদের হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যাও বেশি থাকে, চাহিদাও বেশি থাকে। তাই দেখা যাচ্ছে এদের ক্যান্ডিডেট বেশি থাকবে, সেই তুলনায় আমার প্রিপারেশন কেমন সেটা আবার দেখতে হয়। তাহলে আমাদের ওই সাবজেক্ট গুলো একটু মানে স্ক্রিনিং করতে হয় যে কোন সাবজেক্টে কেমন সিট না সিট সেগুলো দেখতে হয়। এটা হচ্ছে এমডির ক্ষেত্রে দেখতে হয়। এফসিপিএস এর একটা সুবিধা হচ্ছে এফসিপিএস আপনাকে দেখা যাচ্ছে 210 পেলেন আপনি পাস। এখন 210 যদি আবার 4000-এর ভিতরে 4000 পাইতো, তাহলে কিন্তু এটা সবাইকে সে বাধ্য থাকতো, যে সবাইকে আলটিমেটলি তাকে ট্রেনিং এ ঢুকাইতে হবে, ট্রেনিং করাইতে হবে। তাহলে এই জিনিসটা আলটিমেটলি সে বাধ্য থাকতো। তাহলে যে জিনিসটা হবে যে আলটিমেটলি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? আচ্ছা এই যে ভাই আমি একটা সেশন নিচ্ছি তো, একটু পরে কি করা যায়, একটু পরে কথা বলি। আমি 10টার দিকে। ওকে 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 ওকে। তাহলে এর ক্ষেত্রে যেটা হবে, তাহলে আমার ক্ষেত্রে যে জিনিসটা হবে এফসিপিএস এর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনাকে এখানে মার্কের কোনো কারাকারি নাই, সিটের কোনো কারাকারি নেই। আপনি যে এফসিপিএস এ যেমন মনে করেন এবার অর্থোপেডিক্স এ পাশ করছে কয়জন জানেন? 650 জন। 650 জন যে ট্রেনিং করতে চায় 650 জনই করবে। এটা একটা সুবিধা। রেসিডেন্সির ক্ষেত্রে ইনস্টিটিউট ফিক্সড। মনে করেন যে আপনি ঢাকার ভিতরে ভিতরে চান্স পান না, আপনার অপশন হচ্ছে সিলেট, তাহলে আপনি কি সিলেটে আপনাকে ওই ট্রেনিংটা শেষ করে আসতে হবে। এফসিপিএস এর ক্ষেত্রে এটার একটু রিল্যাক্সিবিলিটি আছে। এফসিপিএস এর ক্ষেত্রে আপনি ইনস্টিটিউট চেঞ্জ করতে পারবেন, হয়তো 2 বছর পরে আপনি কোর ট্রেনিং এর ক্ষেত্রে আপনি যে ইনস্টিটিউট সেটা। তবে এফসিপিএস এর ক্ষেত্রে এখন ডিএমসি তে দেখা যাচ্ছে ট্রেনিং পোস্ট নাই, এত পরিমাণে ট্রেনিং। এফসিপিএস এর ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা থাকে, একটু রিল্যাক্স থাকা যায়। এমডির ক্ষেত্রে একটু ছোটবেলার মতো থাকতে হয়, কারণ এখানে প্রচুর প্রত্যেকটা মানে প্রথম 2 বছর এবং 3 বছর প্রত্যেক প্রথম 2 বছর পর একটা ফেজে পরীক্ষা হয়। ফেজে পরীক্ষায় পাস রেটটা কম। পাস রেটটা কেমন কম? পাস রেটটা এবার যেমন মেডিসিনে পাস রেট হচ্ছে ওভারঅল ওভারঅল সব মেডিসিন দিয়ে পাস রেট হচ্ছে আপনার কত 50%-এর কম আর কি। এবার যে ফেজে যারা আমরা পরীক্ষা দিলাম, আবার এই এখানে আবার ব্লক ভাগ করা হয়। ঠিক আছে, ছোট ছোট প্রত্যেকটা জিনিসকে ব্লকে ব্লকে ভাগ করে ওইগুলোকে অ্যাসাইন দেওয়া হয়, ব্লক ফাইনাল দেওয়া হয়, এগুলো হয়। তবে এটা কি, এটা একাডেমিক, এটা স্ট্রাকচার। এমডি কিন্তু স্ট্রাকচার এবং একাডেমিক, এটা মাথায় রাখতে হবে। তবে পেরিফেরাল ইনস্টিটিউট গুলোতে একাডেমিক এবং স্ট্রাকচার কম। এমডি দেওয়ার প্ল্যান করলে অবশ্যই ঢাকার ভিতরে থাকার চেষ্টা করবেন। ইনস্টিটিউট ইনস্টিটিউট যে ইনস্টিটিউট আছে, যেমন নিউরোলজিতে নিমসে দেওয়ার চেষ্টা করবেন, কার্ডিওলজিতে এনআইসিভিটি দেওয়ার চেষ্টা করবেন, তো ঢাকা মেডিকেল অথবা বিএমইউ,
হ্যাঁ, এইগুলো দেওয়ার চেষ্টা করি। এগুলোতে যেটা হয়, এগুলোতে মানে কাজের সাথে সাথে একাডেমিক পরিবেশ থাকে, পাশের হার বেশি থাকে। বাট আপনি চিন্তা ভাবনা করতেছেন, আপনি পেরিফেরিতে দিচ্ছেন, পেরিফেরি থেকে পাশ করা খুব টাফ। এটা আপনাকে আগে এই কারণে বলে আসতেছি, কারণ আপনি যদি এই জিনিসগুলো না জেনে আপনি যদি কোর্সে ঢুকেন, তখন আমাকে দেখবেন যে আপনি আলটিমেটলি একটু ঝামেলা হবে। এটার জন্য ওভারঅল আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি যে কোনটা কেমন। এর পরবর্তীতে আপনি আরো জানবেন, আরো জিনিসটাকে কোয়ারি করবেন। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা জিনিস এফসিপিএস এর ক্ষেত্রে। তবে এফসিপিএস ফাইনালের চেয়ে, মানে ফাইনাল পরীক্ষার চেয়ে এমডি ফাইনালে কিন্তু পার্সেন্ট ভালো। এফসিপিএস ফাইনালের চেয়ে এমডি কিন্তু ফাইনালের পার্সেন্ট ভালো। তবে এই 5টা বছর আপনাকে একটু হেক্টিক আপনাকে পার করতে হবে আর কি, এমডিতে আর কি। হ্যাঁ, যে জিনিসটা বললাম আর কি, ফ্রেজে পাস করাটা খুব টাফ। সবকিছু মিলে আপনাকে 8টা থেকে 2টা পর্যন্ত থাকতে হবে, স্যারদের আন্ডারে থাকতে হবে। স্পেশালি ঢাকার ভিতরে ইনস্টিটিউট গুলোতে এটা হয়। পেরিফেরিতে এরকম হয়, পেরিফেরিতে চাপ বেশি থাকে, কাজের চাপ, কাজের চাপ অনেক কিছু বেশি থাকে। এফসিপিএস এর ক্ষেত্রে আমরা সিলেবাস যেটা দেখলাম, এমডির সিলেবাসটা হচ্ছে দুই ভাবে আসে, একটা হচ্ছে বেসিক থেকে আসে, আর একটার সাথে ফ্যাকাল্টি থেকে। তাহলে একটা বেসিক আর একটা কি থেকে আসে, ফ্যাকাল্টি থেকে আসে। বেসিক থেকে যেটা হয়, বেসিক থেকে আমাদের কিছু বেসিক পোর্শন আছে। বেসিক পোর্শনের ভিতরে অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, তারপর প্যাথোলজি আছে, ফার্মাকোলজি আছে। হ্যাঁ, তার মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, এগুলো হচ্ছে আলটিমেটলি কি সব বেসিক। তাহলে এই জিনিসগুলো কি, সেটা হচ্ছে সব বেসিক। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সবই বেসিক। তাহলে এইগুলো সবই হচ্ছে আপনার বেসিক ফ্যাকাল্টি। এগুলো সব কি, সেটা বেসিক। মানে এইগুলো আলটিমেটলি কিন্তু সব বেসিক। তো আমরা যে জিনিসটা বললাম যে, সরি, তাহলে আমরা যে জিনিসটা বললাম, তাহলে এই জিনিসটা হচ্ছে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথো, ফার্মা, মাইক্রো, হ্যাঁ মাইক্রো, এইগুলো আপনাকে পড়তে হবে। এখন এইগুলোর জন্য আসলে যেটা পড়তে হয়, খুবই টিপিক্যাল জিনিস পড়তে হয়। মানে এগুলোর জন্য আপনাকে অ্যানাটমির জন্য গ্রেস অ্যানাটমি বই, ফিজিওলজির জন্য মানে গাইটন, জ্ঞানন, এইগুলো পড়ার সুযোগ নেই, এগুলো পড়া দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো পড়ার কি করবে না, এইগুলো পড়বেন না, এগুলো পড়ারও দরকার নাই। তাহলে এগুলোর জন্য আলটিমেটলি কি, এগুলোর জন্য আলটিমেটলি যে জিনিসটা হবে যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো টোটালি যে বেসিক জিনিসগুলো, এগুলো আসলে পড়তে হয় লেকচার শিট। এবং এখান থেকে প্রচুর প্রশ্ন রিপিটেশন হয়, মানে প্রচুর এই রেসিডেন্সির প্রশ্নগুলো রিপিট হয়। এখানে টোটাল প্রশ্ন থাকে 200টা। ঠিক আছে, টোটাল কয়টা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে 200টা প্রশ্ন থাকে। এই 200টা প্রশ্নের ভিতরে যেটা হয়, এই যে আমরা 200টা প্রশ্ন দেখতেছি, এই 200টা প্রশ্নের ভিতরে আলটিমেটলি 180টা থেকে এমসিকিউ আর 20টা থেকে এসবিএ। 180টা এমসিকিউ আর 20টা তো এসবিএ। সময় থাকে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা। সমস্যা হচ্ছে এখানে 180টা এমসিকিউ বলতে আপনার কাছে মনে হচ্ছে এমসিকিউ আর কি, কিন্তু 180টা এমসিকিউ এর জন্য আপনাকে প্রায় সময় দেওয়া লাগবে হচ্ছে 180 আর 5-এ কত হইলো বলো তো, 900 না? 5 18 90 না, 90, 900। 920টা কিন্তু আপনাকে স্টিম ভরাট করা লাগবে উইদিন 3 আওয়ার্সে। 3 ঘন্টার ভিতরে 920টা কিন্তু স্টিম ভরাট করা একটু টাফ হয়ে যায়। এর জন্য এর ক্ষেত্রে এক্সাম দেওয়াটা মাস্ট। এক্সামটা এফসিপিএস মাস্ট, কিন্তু এর ক্ষেত্রে এক্সাম আপনাকে দিতেই হবে। স্পেশালি শেষের দিকে অফলাইনে এক্সাম দিতে হয়, গোল্লা ভরাট করতে হয়। আমি আমার রেসিডেন্সি পরীক্ষাতে আমি এফসিপিএস নিয়ে থাকতে চাইছিলাম, কিন্তু এফসিপিএস এর সমস্যা হচ্ছে এবারে ট্রেনিং পোস্ট, গভর্নমেন্ট তো আমি ট্রেনিং পোস্ট আমি পাইলাম না, বুঝছেন? এই ট্রেনিং পোস্ট নিয়ে খুব ঝামেলা হয়। এফসিপিএস এর ট্রেনিং পোস্ট আমি মেডিসিনের থেকে আর পেলামই না, কোন সিএ পোস্ট কিংবা আইএমও পোস্ট পেলাম না, মানে আমি ঢাকার ভিতরে পেলাম না। তখন আমি চেষ্টা করিনি, আমি আসলে ওই সময় টাকা পয়সা দেওয়া লাগতো, এত টাকা পয়সা আমার নাই, আমি আসলে তখন রেসিডেন্সিতে চলে আসি আর কি। মেন কথা হচ্ছে এই মানে গভর্নমেন্টের জন্য এফসিপিএস এর ট্রেনিং পোস্ট ঢাকার ভিতরে ক্রিয়েট করা কষ্ট, তো পেরিফেরিতে পাওয়া যায়। আপনি যে যে জায়গায় আছেন মেডিকেল গুলো, যেমন আমি চাইলে আমি হয়তো বা বগুড়া মেডিকেল, কিংবা আমি আলটিমেটলি কি বলে সেটা হচ্ছে ওইদিকে সিরাজগঞ্জ মেডিকেল, এগুলোতে পেতাম, কিন্তু আমি ঢাকায় ট্রেনিং করতে চাইছি, এর জন্য আমি পাইনি আর কি। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে আমার ক্ষেত্রে যেটা পড়তে হয় রেসিডেন্সিতে, তাহলে আমাদের বেসিক থেকে প্রায় 145 থেকে 150টা প্রশ্ন আসবে। 140 থেকে 50টা প্রশ্ন, এবং বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ।
মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এইগুলা এগুলো বেশিরভাগই মুখস্থ, প্রচুর প্রশ্ন রিপিটেড হয়। এর জন্য আমাকে আরেকটা রেসিডেন্সি কিওয়ার্ড পড়তে হয়। রেসিডেন্সি কিওয়ার্ড খুব ভালো করে পড়তে হয়। তবে এই পড়াগুলো এত কঠিন না, এই পড়াগুলো কিন্তু এত কঠিন না। মাইক্রোবায়োলজি হয়তো বা আপনাকে যে শীট গুলো আছে, ফার্মাকোলজি শীট গুলো আছে, প্যাথোলজি শীট গুলো আছে, বায়োকেমিস্ট্রি শীট গুলো, ফিজিওলজি ক্লাস করে আপনি যদি পড়েন তাহলে আপনি পারবেন। খুব একটা কঠিন এটা আসলে হয় না। তবে বিষয়টা হচ্ছে, সমস্যা হচ্ছে আলটিমেটলি যেটা হয়, সময় যেহেতু কম, আপনাকে রিভাইজ দিতে হবে বেশি বেশি। রিভাইজ দিতে হবে বেশি বেশি এই কারণে, কারণ হচ্ছে আপনার যেহেতু এটা সিট লিমিটেড এবং এটা অনেকটা মুখস্থ বিদ্যা, অনেকটা মুখস্থ বিদ্যা। এটার জন্য যে জিনিসটা হয়, আমি যে সাবজেক্টে দিচ্ছি সেই সাবজেক্টের যদি কেউ আমাকে 1 বছর ধরে ব্যাটা মুখস্থ করে আসে, আর আমিও মুখস্থ করতেছি, একটা লেকচার শিট আমি মুখস্থ করছি 2 বার, কিন্তু ওই ব্যাটা মুখস্থ করছি 10 বার, ওরা ওখান থেকে প্রশ্ন আসতে অ্যান্সার করে, যেটা প্র্যাকটিক্যালি দেখা যায়। কারণ অনেকটা মুখস্থ বিদ্যা প্রশ্ন অনেক সময় চলে আসে, বেশিরভাগই মুখস্থ বিদ্যা চলে। মেডিসিনে যেরকম অনেকটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, এটা একটু কম, এটার সুযোগটা কম। তবে টিপিক্যাল প্রোটোটাইপ প্রশ্ন বারবার আসে। মানে আপনি যদি লেকচার শিট দেখেন, আপনি যদি ক্লাস করেন, লেকচার শিট দেখলেন, আপনি ক্লাস করলেন, ঠিক আছে, তাহলে লেকচার শিট ক্লাস ক্লাস করলে মোটামুটি রেসিডেন্সি যদি কিউআল পড়েন, এটার প্রোটোটাইপ কি, লেকচার করবেন, লেকচার শিট দেখবেন, তারপর হচ্ছে আপনি রেসিডেন্সি কিউআর করবেন। এর ক্ষেত্রে রেসিডেন্সি কিউআর প্রিভিয়াস কোশ্চেন সাথে আপনি কি করবেন, এক্সাম দিবেন। এক্সামে এখানে পাইতে হবে কত জানেন, আপনাকে টপে থাকতে হবে। প্ল্যান করা লাগবে আমি প্রথম 3 জনের ভিতরে থাকা লাগবে, 3 জন থেকে 5 জন, কারণ আমার সিট তো লিমিটেড না। তাহলে আমাকে একেবারে ভালো, আমাকে 50-এ পরীক্ষা হলে আমাকে 40+ পাইতে হবে, অথবা আমাকে, তবে এটা কঠিন কিছু না। যদি আপনি পুরোপুরি ফোকাস থাকেন, তবে যারা একেবারে রেসিডেন্সি প্রিপারেশন এর আগে নেন নাই, তারা এখন যদি নেওয়ার শুরু করেন পসিবল। এটা কি মাস, জুন না, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি আপনি 5 মাসের মতো সময় পাবেন। এই 5 মাসে পসিবল, তবে 5 মাসে আসলে সবচেয়ে বড় কথা আপনাকে একটু কষ্ট করে রেসিডেন্সিটাই ফোকাস করে পড়তে হবে। এফসিবিসটাকে একটু স্কিপ করা লাগতে পারে, দুইটা একসাথে প্রিপারেশন নেওয়াটা একটু টাফ হইতে পারে। তবে একটা জিনিস করা যেতে পারে, কি জিনিস, তাহলে সেই জিনিসটার ক্ষেত্রে আমি বলি 5 মাসে আমাদের কি হলো, 5 মাসের ক্ষেত্রে আমি রেসিডেন্সি পড়তেছি, তাহলে আমাকে এইভাবে পড়বো। সাথে এফসিপিএস যেহেতু আমাদের আছে, এফসিপিএস এর ক্ষেত্রে যারা মোটামুটি খুব ভালো প্রিপেয়ার্ড, যারা বলতেছেন ভাই না মোটামুটি ভালো, যাদের প্রিপারেশন 50%-এর কম প্রিপারেশন হলে তারা চলে যাবে কিসে, তারা লং ব্যাচে চলে যাবে। তারা লং ব্যাচে দিবে, মানে লং ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করবে, যে কোনো জায়গায় লং ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করবে। যার প্রিপারেশন খুব ভালো, যারা বললেন, তাদের ক্ষেত্রে এফসিপিএসটাকে ধরে রাখার জন্য জাস্ট এক্সাম ব্যাচের সাথে অ্যাড হওয়া লাগবে, এক্সাম ব্যাচের সাথে অ্যাড হইতে হবে। তার মানে অনেকে আমাকে বলতেছেন ভাই আমি কি কম্বাইনে ভর্তি হবো, খুব ভালো প্রিপারেশন থাকলে কম্বাইনে ভর্তি হওয়ার দরকার নেই, খুব ভালো প্রিপারেশন থাকলে কম্বাইনে ভর্তি হওয়ার দরকার নেই। যার যেটা করতে হবে, রেসিডেন্সি যে জিনিসটা, কারণ আমার তো এফসিবিএস গুছানো আছেই, তাহলে এফসিবিএস গুছানো থেকে আমি হুদায় আবার আর এফসিবিএস করার তো দরকার নাই। তাহলে আমি যে জিনিসটা করতে পারি, এই রেসিডেন্সি যে জিনিসটা, এই রেসিডেন্সি আমি লং ব্যাচে ভর্তি হয়ে গেলাম, এটার সাথে মানে আমার এফসিপিএস এর যেহেতু আমাকে কন্টিনিউটি মেনটেন রাখতে হবে, এর জন্য এফসিপিএস এক্সাম ব্যাচে আমার ভর্তি হতে হবে। তাহলে এফসিপিএস এক্সাম আমি প্রতি সপ্তাহে করে একটা সিস্টেম করলাম, মোটামুটি এখন তো সব করা আছে, দেখলাম, এক্সাম দিলাম, সাথে বাকি সময় পুরোটা আমাকে কি করবো, রেসিডেন্সি করবো। তবে কথা হচ্ছে এই সময়টাতে ফুল টাইম পড়তে হবে। কেউ যদি পার্ট টাইম পড়েন, চান্স আপ হয়ে যাবে, সময় যে কম। যদি কেউ ফুল টাইম পড়েন, এভারেজে 6 থেকে 7 ঘন্টা পড়েন, খুব কিন্তু বেশি সময় না, 6 থেকে 7 ঘন্টা, এবং লাস্টের 2 থেকে 3 মাস 10 ঘন্টা প্লাস পড়েন, 12 ঘন্টা প্লাস পড়েন, তাহলে সম্ভব। তাহলে দুইটাই সম্ভব, দুইটাই গ্রুপে নিয়ে আসা সম্ভব। তার মানে এইগুলো যেগুলো দেখতেছেন ভাই, এগুলো পারবো কিনা, আপনার ফিজিওলজি অনেক কিছু পড়া আছে, প্যাথো ফার্মা মাইক্রো খুব কঠিন না, এগুলো ইজি আছে, দেখবেন শীটগুলো বায়োকেমিস্ট্রি আরো সহজ, একটা কি দুইটা শীট আছে। কোশ্চেন প্রচুর রিপিট হয়, রেসিডেন্সি কিওয়াল পড়তে হবে, রেসিডেন্সি কিওয়ালটাকে খেয়ে ফেলতে হবে, মানে এখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়। এফসিপিএস এর প্রশ্ন রিপিট হয় না, রেসিডেন্সিতে আবার উল্টা, প্রায় 30 থেকে 40% প্রশ্ন রিপিট হয়। বাকি যে ডেভিডসন, এই ডেভিডসন থেকে প্রায় 50 থেকে 55টা প্রশ্ন আপনি পাবেন। যারা মোটামুটি এফসিপিএস এ একবার ভালো প্রিপারেশন নিছে, তার ক্ষেত্রে 50 থেকে 55 মার্ক কিছু না। কেন কিছু না, কারণ ডেভিডসনটাকে সবচেয়ে ভালো বুঝে আসে, আপনি এই ডেভিডসনে আগে। কিন্তু আপনি যেহেতু প্ল্যান করতেছেন না, আমি এফসিপিএসটাও প্ল্যান করতেছি, এফসিপিএসটাও দেখি ভালো করে দিব, সেই ক্ষেত্রে আপনার কিছু এক্সাম বেসে এফসিপিএস এর সাথে লেগে থাকাটা আপনার জন্য বুদ্ধিকর জায়গা। তাহলে আপনি ওই এফসিপিএস এর এক্সাম ব্যাচে গেলেন,
সাথে সাথে রেসিডেন্সি দিলাম। যদি আপনি এরকম হইতো যে ভাই আমার নভেম্বরে পরীক্ষা, ডিসেম্বর না হয় জানুয়ারিতে পরীক্ষা, তাহলে আমি আপনাকে বলতাম ফুল টাইম আপনি রেসিডেন্সি পড়েন, নভেম্বরের পরে আপনি জাস্ট ওই সময়টাতে এফসিবিএস দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে নভেম্বরের সেকেন্ড উইকে পরীক্ষা হবে হচ্ছে রেসিডেন্সি, জানুয়ারি ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে হচ্ছে এই কি বলে এফসিপিএস। সময় 3 সপ্তাহের বেশি পাবেন, সরি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বেশি পাবেন। সেই ক্ষেত্রে এটা একটা ঝামেলা হবে। তার মানে আমি যদি যারা এমডি প্রিপারেশন নিতে চাই, ইজ ইট পসিবল? পসিবল। যদি সোললি কেউ পড়তে চায় এমডি, তাহলে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই, এটা ভালো। এটা আপনি কি ডেভিডসন হচ্ছে এই মার্ক তো আপনার হাতে আছে, এটার সাথে এই যে জিনিসগুলো আছে এগুলো পড়তে জাস্ট লেকচার শিট পড়বেন, ক্লাস করবেন, ইউএল পড়বেন, এক্সাম দিবেন, সেম সেম প্যাটার্ন, শেষ করতে পারবেন, শেষ করতে পারবেন। কিন্তু আপনাকে যেটা বললাম ডিভোটেড থাকতে হবে। ডিভোটেড মানে আমি ভাই পড়বই, আমি শেষ করবই, এরকম একটা ডিভোশন থাকতে হবে। যদি ডিভোশন না থাকে তাহলে এখান থেকে বের হওয়া যাবে। ঠিক আছে, আপনি যদি টুকিটাকি পড়েন, টুকিটাকি পড়াতে হবে না। তাহলে এটা গেল হচ্ছে এমডি প্লাস এফসিপিএস। তাহলে এমডি প্লাস এফসিপিএস এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় ওনারা মানে লং ব্যাচ যেটা আছে এটার সাথে এক্সাম ব্যাচে ভর্তি থেকে সপ্তাহে একটা করে সিস্টেম পড়বে আর হচ্ছে এক্সাম দিবে, তাহলে দুইটা পসিবল। তবে এর ক্ষেত্রে আমাকে এভারেজে 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। এখন যারা এফসিপিএস টাই টোটাল টার্গেট, না ভাই আমি এফসিপিএস, এফসিপিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমি দেখি এফসিপিএস এর প্রিপারেশন আমার খুব ভালো নেওয়া আছে, খুবই ভালো নেওয়া আছে। তাহলে এফসিপিএস এর ভালো প্রিপারেশন নিলে আপনাকে লং ব্যাচ কোনো দরকার নাই, আপনি জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবেন। কিন্তু আপনার টার্গেট থাকবে, আপনি এমআরসিপি দেন না দেন, এমআরসিপি দেওয়া উচিত। এমআরসিপি দিলে আপনি এপ্রিল ডায়েট হচ্ছে এমআরসিপি প্ল্যান করে রাখবেন, পরীক্ষা দেন না দেন টার্গেট করবেন হচ্ছে এটা। তাহলে আপনি কি করবেন, এফসিপিএস করবেন, এফসিপিএস এর সাথে যে যে টপিক গুলাতে মেজর সিস্টেম আছে লাইক কার্ডিও, নিউরো, এন্ডোকাইন, ইনফেকশিয়াস, গ্যাস্ট্রো, হেমাটো, এইগুলা থেকে এমআরসিপি যদি আপনার একটা প্ল্যানে আছে যে ভাই আমি রেসিডেন্সিতে আমি স্কিপ করতেছি, আমি এমআরসিপি তে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এফসিপিএস ডিসেম্বরে পরীক্ষার জন্য আপনার আপনি তো অবশ্যই কি পড়বেন, ডেভিডসন পড়বেন। এবং এই ডেভিডসনের সাথে আপনি চলে যাবেন কিসে, আপনি চলে যাবেন হচ্ছে পাস মেডিসিনে। কেমনে চলে যাবেন, ডেভিডসনের প্রত্যেকটা সিস্টেম পড়ার পরে এগুলো পাস মেডিসিনে এসবি পড়বেন, প্রত্যেকটা সিস্টেম পড়ার পরে পাস মেডিসিন পড়বেন, প্রত্যেকটা সিস্টেমের পাস মেডিসিন পড়বেন। তাহলে পাস মেডিসিন হয়ে গেলে আপনার অলমোস্ট অনেক পড়া হয়ে যাবে। আপনার এটা এসবিও তে হেল্প করবে, এমআরসিপি অনেক পড়া হয়ে যাবে। মানে এসবির জন্য তো একটা বই পড়তেই বলছি, এটা পাস মেডিসিন খারাপ না। সব যদি আলটিমেটলি সব যদি এটা যদি না হয়, তাহলে আলটিমেটলি যে জিনিসটা হবে, আলটিমেটলি আমরা যদি বলি, তাহলে এর ক্ষেত্রে মানে অন্য কোনো প্ল্যান, সরি মানে কি, মানে এইভাবে আপনি আগাবেন। তাহলে আপনি যদি ডেভিডসন প্লাস পাস মেডিসিনটা দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ডিসেম্বরে এফসিপিএস আর এপ্রিলে ডায়েটে এমআরসিপি দেওয়া পসিবল, এটা দেওয়া পসিবল। এইটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান হইতে পারে যে আমি ডিসেম্বর এবং এটা এফসিপিএস এটা। তাহলে এর ক্ষেত্রে আমি এক্সাম ব্যাচে ভর্তি হব, এক্সাম ব্যাচে মোটামুটি হয়ে আমি কন্টিনিউটি মেনটেন করব, আর প্রত্যেকটা সিস্টেমের পরে তারপরে আমি পাস মেডিসিনে দেখে ফেলবো। এটা হচ্ছে যারা ডেভিডসন, যারা হচ্ছে শুধুমাত্র এফসিপিএস, এমআরসিপি তে দেওয়া প্ল্যান করা উচিত। এই কারণে উচিত, বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব একটা সুবিধার না, খুব একটা সুবিধা দেখতেছি না আমি। ইন ফিউচার ডাক্তারদের নিয়ে আসলে চারদিকে নেগেটিভিটি বেশি, তো আপনি এটা একটা ঝামেলা। এর জন্য একটা বাইরের একটা পাথওয়ে খোলা রাখা উচিত। বাইরের পাথওয়ে আপনাকে এফসিপিএস এ হেল্প করবে না, এমডিও খুব একটা হেল্প করবে না, এমআরসিপি আপনাকে হেল্প, এমআরসিপি কিঞ্চিত আপনাকে অবশ্যই হেল্প করবে। আশেপাশে অনেক কান্ট্রি গুলোতে এমআরসিপি, যদিও এখন বাইরের পাথওয়ে খুব কঠিন হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে বাইরের পরীক্ষাগুলো কঠিন হয়ে যাচ্ছে, এমআরসিপিও অনেকগুলো রেস্ট্রিকশন সব কান্ট্রি গুলো দিচ্ছে না। তবে এমআরসিপিটা একটা পাথওয়ে আছে, বাট এফসিপি এমডি তো দিবেই না, দিবেই না। তার মানে আমি যদি দেখি তাহলে আমার টার্গেট হচ্ছে, তাহলে আমাকে কি বলে নভেম্বর, নভেম্বর প্লাস ডিসেম্বর, এটা একটা প্ল্যান। তারপর হচ্ছে ডিসেম্বর প্লাস কি বলে ডিসেম্বর প্লাস এপ্রিল এমআরসিপি, এটা একটা প্ল্যান। আর একটা হচ্ছে ডিপ্লোমা। ডিপ্লোমা পরীক্ষাটা আমি আসলে, যে যদিও খুবই ভালো একটা ডিগ্রি, নো ডাউট ডিপ্লোমা দিয়ে কনসালটেন্ট হওয়া যায়, বিশেষজ্ঞ হওয়া যায়, বাট সমস্যা হচ্ছে ডিপ্লোমা পার্সোনালি এটা আমি পছন্দ করি না। না পছন্দ করার অনেকগুলো কারণ আছে। যদিও আপনাকে অনেক মুখরোচক জিনিসপত্র অনেকে বলবে যে ডিপ্লোমা ভালো, এটা অনেক এটি ভালো, এটাই ভালো। আসলে সবচেয়ে বড় কথা কি, ডিপ্লোমা এটা ভালো তাদের জন্য যাদের
বয়স অনেক বেড়ে গেছে, যারা আসলে 5 বছরের একটা ডিগ্রিকে টলারেট করতে পারবেন না। 5 বছরের একটা ডিগ্রি, এই জিনিসটাকে এমডি একটা কোর্সে যাওয়া কিংবা এফসিবিএস এর মতো একটা কোর্সে 5 বছর যেটা সম্ভব, তাদের জন্য ডিপ্লোমা ওকে। বাট যারা মোটামুটি বয়স খুব একটা বেশি না, 5 বছর ডিগ্রিকে করতে পারেন, তারা আসলে এফসিবিএস অথবা এমডি নিয়ে যাওয়া ভালো। কারণ এখন বাংলাদেশে এফসিবিএস এবং এমডি যথেষ্ট। এটাতে যে কারণে হয়ে গেছে, আপনার পরবর্তীতে প্রমোশনের ক্ষেত্রে ডিপ্লোমা আপনাকে খুব একটা হেল্প করবে না। প্রমোশন আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে আর উপরে যেতে পারবেন না। তখন আপনি দেখবেন, আমার সাথেই ছিল আমাদের বিসিএস পোস্টিং এ আমাদের একটা ল্যাটারাল এন্ট্রিতে আমার একটা স্যার আর কি, উনি অ্যানাস্থাসিয়াতে ডিএ করা, ডিপ্লোমা করা। উনি আমাকে বলতো যে আসলে আমার এখন সবকিছু আছে, কিন্তু এফসিবিএস টা দিতে পারলে ভালো হইতো। মানে এই আক্ষেপটা আপনার আসতে পারে। 1-2 বছরের ট্রেনিং করার পরে, 2 বছরের যদি আপনার ডিগ্রি হয়ে যায়, পরবর্তীতে এফসিপিএস আপনাকে কিন্তু করা লাগবেই, দেখবেন করা লাগবেই। আপনার কাছে তখন মনে হবে যে না, আমার এফসিপিএস টা করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এফসিপিএস তো এমডি করেন। আর যদি চান যে না ভাই, আমি আসলে লাইফ কোনো মতে মোটামুটি গেলে গেল, আমি একটা একটা জাস্ট কোনো একটা ডিগ্রি নেই, পেরিফেরিতে একটা আমি চেম্বার টেম্বার করবো, জীবন চলে যাক, তাহলে ডিপ্লোমা আপনার জন্য ঠিক আছে। ডিপ্লোমা তো আপনি একটা বিশেষজ্ঞ ডাক্তার, আপনি স্কিনে যদি ডিডিবি করেন, বিশেষজ্ঞ ডাক্তার, পেরিফেরিতে আপনাকে যথেষ্ট পেশেন্ট পাবেন। কার্ডিওলজিতে করলে একটা ইকোকার্ডিওগ্রাফি আর এটা করলে অনেক পেশেন্ট পাবেন, যদি ইন্টারভেনশন আপনি হয়তো বা খুব একটা করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস, কিন্তু এখন এফসিপিএস এমডিতে এত অ্যাভেলেবেল, এত অ্যাভেলেবেল যে জিনিসটা হয়, আপনি কি ডিপ্লোমা ডিগ্রিটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে সামনে আগানো উচিত। কারণ আপনি, আমি যতটুকু যত ডিপ্লোমা দেখতেছি, ওরা ফার্দার এফসিপিএস চলে আসতেছে, দিচ্ছে আর কি। এর জন্য একটা ডিগ্রি নিয়ে গেলে এফসিপিএস দিতে পারে। তাও যদি ডিপ্লোমা দিতে চান, ডিপ্লোমার কোশ্চেন আর রেসিডেন্সির কোশ্চেন কিন্তু সেম, মানে সিলেবাস সেম। মানে আপনি যে ডিপ্লোমাতে মার্চের কথা বলতেছেন সেটা এবং রেসিডেন্সি, এটা কিন্তু মানে পড়াশোনা সেম। জাস্ট ডিপ্লোমাতে 100টা প্রশ্ন আসে, রেসিডেন্সিতে 200টা প্রশ্ন আসে, আদারওয়াইজ যা যা টপিক সব সেম, সব সেম। তার মানে আপনি যদি বলেন, তাহলে আমার জিনিসটা হচ্ছে কি কি বলবো, তাহলে আজকে মেইনলি আমাদের উদ্দেশ্য কি? আমাদের হচ্ছে 1 নম্বর জিনিস কি, এটা হচ্ছে ফোকাস থাকতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে আমি নিজেকে প্রিপেয়ার করছি কিনা। এই যে আমি প্রথমে বললাম যে আমি নিজে কতটুকু প্রিপেয়ার, সেটা আমাকে দেখতে হবে। প্রিপেয়ার দেখাটা খুবই জরুরি। 3 নম্বর জিনিস হচ্ছে ফোকাস, সাথে আমাকে প্রিপেয়ার দেখতে হবে। 3 নম্বর যে জিনিস আমাকে দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে সেটা কি জিনিস? সেই জিনিসটা হচ্ছে আমি এখন দেখবো যে আমার জন্য আলটিমেটলি, মানে আমি এখন কি করব। আমি তাহলে আমাকে এক্সামে বসতে হবে। এক্সামে বসার কোনো বিকল্প নাই, আমাকে এক্সামে বসবো, মানে আমাকে প্ল্যান করতে হবে। অনেকে আছে অনেক পড়াশোনা করে এক্সাম দেয় না, ওর লাভ নাই, আপনাকে পরীক্ষা প্ল্যান করতে হবে। এক্সাম প্ল্যানের ভিতরে আমার কি কি আছে, তাহলে আমার হচ্ছে নভেম্বর আছে, আমার প্লাস ডিসেম্বর আছে। এদের ক্ষেত্রে ক্ষেত্রে কি, যার একেবারে কোনো প্রিপারেশন নাই, একেবারে কোনো প্রিপারেশন নাই, মনে করেন যে ওনার এফসিপিএস এ কোনো প্রিপারেশন ছিল না, রেসিডেন্সি কোনো প্রিপারেশন ছিল না, উনি একটা দেখবে, কিন্তু উনি কিন্তু ডুয়েল প্রিপারেশন নেবে না। যার একেবারে কোনো প্রিপারেশন নাই, অথবা যার প্রিপারেশন একেবারে 30%, 20%, যে কোনো পরীক্ষায় 30 থেকে 20% ছিল, সে অবশ্যই 2 নৌকায় পা দিবে না। 2 নৌকায় তারাই পা দিবে যাদের মোটামুটি ভালো, মোটামুটি তার একটা প্রিপারেশন মডারেট অ্যামাউন্ট, মিডিয়াম হলেও আছে, মিডিয়াম হলেও আছে, এরা মোটামুটি দেখবেন। আদারওয়াইজ আমি বলবো আপনি যে কোনো, আপনি রেসিডেন্সি নিয়ে যান, কোনো সমস্যা নেই, সময় আছে, 5 মাস যথেষ্ট সময়, 5 মাসে শেষ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি একটা দেখবেন, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যেটা বললাম, ডিসেম্বর এফসিপিএস, তাহলে আপনি এর ক্ষেত্রে যারা একেবারে নতুন তো ভাবতেছেন না, এফসিপিএস মোটামুটি কোশ্চেন আছে, তাহলে আপনি এমডি তে লং বেসে যে মেডিসিনে আপনি এক্সাম বেচে ইনরোল হয়ে মেডিসিনে এক্সাম বেসটা নিয়ে আপনি রেগুলার ভাবে এক্সাম দিয়ে দিয়ে চেষ্টা করবেন যেন রেসিডেন্সি 1 থেকে 1.5 মাস আগেই টু থার্ড পড়া শেষ হয়ে যায়। কারণ রেসিডেন্সির 1.5 মাস আগে আপনাকে আর তখন এফসিপিএস পড়ার কোনো সুযোগ নাই। রেসিডেন্সি 1.5 মাস আগে তখন আপনাকে ফুললি এমডি পড়তে হবে। তখন আপনার এক্সাম যদি বাকিও থাকে, তাও আপনি ওই সময় দিতে পারবেন না। তখন রেসিডেন্সি পরীক্ষার পরে যে সময়টা থাকবে, তখন এই 1.5 মাসেরটা পড়া কাভার দিতে হবে 2 সপ্তাহে, তখন 2 সপ্তাহ কাভার দিতে হবে। তাহলে এটা আর একটা কি আছে, সেটা হচ্ছে ডিসেম্বর প্লাস এপ্রিল, যেটা হচ্ছে এমআরসি। ঠিক আছে, আর একটা কি আছে, কোনো কিছু না করে শুয়ে থাকা, ঠিক আছে, ঘুমায় না, এটা আর একটা জিনিস আছে, কোনো কাজ কাম নাই, শুয়ে থাকবেন, বসে থাকবেন। তবে মেইন কথা হচ্ছে শুয়ে বসে যাই থাকেন না কেন,
আপনাকে পোস্ট গ্রাজুয়েশন জার্নি করতে হবে, এখানে আসতে হবে, এটা মাথায় রাখেন। আপনি প্ল্যান করতেছেন ভাই আমি করব না, আপনি মনে নিজে নিজে নিজেকে মন গলা খাওয়াচ্ছেন ভাই আমি করব না, আমার করার কোনো প্ল্যান নাই ভাই, আমি এখন করে কি করবো, আমার কোনো দরকার নেই, আমি এটা এখন করবো না, সামনে করবো, এই করবো, এইটা যতই বলেন আপনি একটা সময় গিয়ে মনে হবে না আমার তো করা দরকার, এটা করা দরকার, আমার সব ভাইদের হয়ে যাচ্ছে, ফ্রেন্ডদের হয়ে যাচ্ছে, কনসালটেন্ট হয়ে যাচ্ছে, আমার তো করা দরকার ছিল। এটা চিন্তা ভাবনা আপনার আসবেই, লেখা রাখেন। এটার জন্য ওই চিন্তা ভাবনা আসার আগে আপনি শুয়ে বসে থাকা বাদ দেন, ওই অপশন বাদ দিয়ে আপনি এখন নিজে ফোকাস থেকে নিজেকে প্রিপেয়ার করে নিজেকে এক্সাম প্ল্যান করে সামনে দিকে আগে, এইটা হচ্ছে আপনার একটা প্ল্যান থাকে। এইটা আমি আপনাকে গ্রস আইডিয়া দিলাম, গ্রস নলেজ। এখন আপনাদের আর কোনো জিজ্ঞাসা কোয়েরি কিংবা পরামর্শ কোনো কিছু জানার আছে কিনা এটা আমাকে ভাইয়া বলেন। মানে সালাম আলাইকুম ভাই। সামনে হ্যাঁ ভাই, একটা বলেন। কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ রিফাত ভাই বলেন। ভাই, আমরা তো মোটামুটি আপনার ডেভিডসন মানে এবার পড়া হয়েছে ভাই, কিন্তু এখন নেক্সট এখন যে আবার রিভিশন দিব ভাই, আমাদের কি প্যাটার্নটা কি সেম ভাবেই পড়বো, নাকি আবার ওই যে বেশিরভাগ প্যাথোফিজিওলজি এসব ক্ষেত্রে না ফোকাস না দিব, এত বুঝে না, আদার্স কিছু নাকি আপনার সেম কিছু ভাবেই না, চালাইতে হবে? ডেভিডসন ডে দেখবেন, ডেভিডসন ডে পড়বেন। যেহেতু মানে প্যাথোলজি থেকে আসে, প্যাথোলজি কি খুব বেশি বড় আছে বলেন তো? না খুব তাহলে ওই জিনিসটা কি দেখা কি খুব কষ্ট? না না, একবার তাহলে যেহেতু ওটা পড়া আছে। দেখবেন, তাহলে আপনি ওই যে ডেভিডসন বেস্ট করবেন। আপনার যা ডেভিডসন, আমি মনে করেন যে আপনি ডেভিডসন ব্যাচে ভর্তি ছিলেন, ডেভিডসন গুছানো আছে, তাহলে তো আপনাকে ডেভিডসন ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। জি। তখন আপনি কি এমনও না, অনেকে আছে কি কোচিং চেঞ্জ করে, প্রচুর কোচিং চেঞ্জ করার কোনো দরকার নেই। ভালো একটা যে আপনি যদি মোটামুটি দেখেন যে না এখনকার ডাক্তার কিন্তু অ্যাসেস করতে পারে, মানে আপনারা তো, আমি কিন্তু মানে ফিফথ ইয়ার স্টুডেন্টের পড়াইছি, আপনাদের পড়াচ্ছি, দুইটা কিন্তু ডিফারেন্ট, আপনারা দুইটা হচ্ছে টোটাল ডিফারেন্ট ইয়ার এন্টিটি। দেখা যাচ্ছে যে আপনাদের টোটালি দেখা যাচ্ছে যে পড়ানোর ক্ষেত্রে অনেক কিছু ভেবেচিন্তে আমাদের পড়াইতে হয়, মেন্টরদেরকে অনেকবার গ্রুমিং করে সবাইকে নিজেরা আমরা মেন্টর দিয়ে আমাদের সামনে ক্লাস নেই, তারপর আপনাদেরকে ডেলিভারি করে। কারণ আপনারা তো বুঝেন যে আমাকে কি বুঝাচ্ছে, কি সলিম্বুস বুঝায় নাকি কলিম্বুস বুঝায়। তাহলে আপনি যদি মোটামুটি অ্যাসেস থাকে যে না মোটামুটি আমার ডেভিডসনটা এক্সামিনারে গুছানো, আমি মোটামুটি গুছালে সবকিছু পারবো, ওকে, আপনাকে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আপনি পড়েন জাস্ট এক্সাম ব্যাচের সাথে অ্যাটাচ থাকে, এই কোনো অ্যাটাচ থাকেন যেন আপনি ফার্দার যেন আপনার পড়ার ফ্লোটা ঠিক থাকে। আর যদি আপনি দেখেন না দেয়ার ইজ এ গ্রস গ্যাপ, পড়ার ভিতরে গ্যাপ আছে, প্রচুর পরিমাণে গ্যাপ আছে আমার, তাহলে আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। জি হ্যাঁ ভাই। বুঝতে পারছেন কিনা? জি ভাই। ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। বলেন। আচ্ছা এরপরে বলেন। ভাইয়া এই যে সামনে তো 11 তারিখ মানে সম্ভবত নতুন ডেভিডসন আসতেছে। এখন আমরা আচ্ছা যারা এটা 24 এটা একটা এডিশন এটা একটা important জিনিস, হ্যাঁ হ্যাঁ, আপনাকে হ্যাঁ কিন্তু 24 এডিশন গুছাইছি এখন ভাইয়া, মানে এখন কি মানে না ওইটাই কি প্রশ্ন, আবার এখানে দাগাবো, নাকি হলো মানে এক্সট্রা যে ইনফরমেশন গুলো আসবে সেগুলো শুধু দেখবো, খুব মানে ইম্পর্টেন্ট কি জিনিস সেটা করবো হচ্ছে আসলে? ডেভিডসনের ক্ষেত্রে যেটা হবে, 25তম ডেভিডসনের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু 25 থেকে আসবে, 24তম থেকে আসবে না, প্রশ্ন আসবে কিন্তু 25তম থেকে। যেহেতু 25তম ডেভিডসন থেকে আসবে, তাহলে আপনাকে 25তম ডেভিডসন পড়তে হবে। পড়বেন কিভাবে? 25তম ডেভিডসনে মেইনলি চেঞ্জ গুলো আসবে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট প্ল্যান চেঞ্জ আসবে, দেখবেন অনেক গাইডলাইন চেঞ্জ হয়ে গেছে, ম্যানেজমেন্ট, হাইপারটেনশন, ডায়াবেটিস, এমআই, হ্যাঁ সিওপিডি, অ্যাজমা, এই রিলেটেড দেখবেন যে বেশিরভাগই আপনি ম্যানেজমেন্ট চেঞ্জ হবে। ম্যানেজমেন্ট থেকে পার্ট ওয়ানে কিন্তু খুব একটা প্রশ্ন আসে, ম্যানেজমেন্ট থেকে বেশি প্রশ্ন আসে এফসিবিএস পার্ট 2 ফাইনাল, এফসিবিএস ফাইনাল পরীক্ষাতে আসে। এটার জন্য আপনি যেটা করবেন, আপনি যে খুব একটা ডিফিকাল্টি ফেস করবেন তা না, পাশে আপনি রাখবেন হচ্ছে 24তম ডেভিডসন যেটা পড়ছিলেন, সেটা মনে করেন যে আপনি রেসপিরেটরি মেডিসিন পড়ছেন, তাহলে ওটা পড়বেন, ওটার পাশে 25তম পড়বেন, তাহলে ওটার সাথে ওটা পড়ে ফেলবেন, 24তম পড়ার সাথে দাগানোর সাথে সাথে পড়ার সময় রিডিং দিয়ে ফেলবেন, দেখবেন খুব একটা চেঞ্জ আসবে, পড়তে খুব একটা ডিফিকাল্ট হবে না। তবে অবশ্যই 25তম আইসোলেটেড পড়বেন না, আগে 24তম রাখবেন, 24তম রাখার পরে 25তমটা দেখে তারপর যাবেন। আর যদি আসে, আমি ইনশাল্লাহ 24তম ভার্সেস 25তম যদি সময় পাই, তাহলে আমি এটা একটা সেশন নেওয়ার চেষ্টা করবো, তখন আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন কিনা? জি ভাই, মানে আমরা তাহলে কি মানে 24তম যেভাবে মানে দাগাইছিলাম ওইটাই আবার মানে এখানে এসে মানে কপি পেস্ট করার দরকার নাই তো, মানে দাগানো দরকার নাই তো না 25তমতে, না শুধু এক্সট্রা যেগুলো আসছে ম্যানেজমেন্ট বা এক্সট্রা কোনো বক্স এগুলাই তো সেগুলো এগুলো আর কি খেয়াল আপনার করা। ম্যানেজমেন্ট রিলেটেড তো কম আসে পার্ট, খালি কমন ম্যানেজমেন্ট গুলো আসে, অ্যাটিপিক্যাল উল্টা পাল্টা ম্যানেজমেন্ট পড়া দরকার নেই। হ্যাঁ এরপরে বলেন। আচ্ছা আপনারা প্রথমে আমাকে একটা জিনিস বলেন, আমি ভাই তো অনেক জিনিস ভাইয়া বলছি। হ্যাঁ ইমন ভাই বলেন। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে নেক্সট সেশনে ম্যানেজমেন্ট দিয়ে ভরে রাখবে। না ম্যানেজমেন্ট তো সাধারণত দেয় না, বুঝছেন, ম্যানেজমেন্ট দিলে কমন ম্যানেজমেন্ট পড়তে হবে, যেমন হচ্ছে নিউমোনিয়া ম্যানেজমেন্ট তো পড়তে হবে, তারপর মনে করেন যে টিবির ম্যানেজমেন্ট তো পড়তে হবে, এমআই প্রাইমারি, এমআই তে যে প্রাইমারি পিসিআই করে, স্ট্রোক ইসকেমিক স্ট্রোকে যে থ্রম্বোলাইসিস করে,
কিংবা মনে করেন যে কোনো একটা পেশেন্টকে আপনি লিভার অ্যাবসেস, তাকে প্রাইমারি ট্রিটমেন্ট এগুলো তো জানতে হবে, ভিতরে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট পর্যন্ত জানতে হবে। পার্ট ওয়ানের ক্ষেত্রে তো এন্ট্রি লেভেলের এক্সাম, স্যাররা সাধারণত আপনাকে ইনিশিয়াল ক্লিনিক্যাল ফিচার, প্যাথোফিজিওলজি, হ্যাঁ, এবং সাথে ক্লিনিক্যাল ফাইন্ডিং কি, এইগুলো রিলেটেড বেশি প্রশ্ন হবে। ম্যানেজমেন্টটা সাধারণত কম আসে। ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন কি করবেন, ম্যানেজমেন্ট দিল ফার্স্ট লাইন, এতে পেরেশান হওয়ার কিছু নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্যাক্টর। হেপাটোলজিতে সিট হচ্ছে আপনার মনে হয় 6টা, 5টা কি 6টা এরকম আর কি। ইউকে তে এখন এমআরসিপি করে জব অপরচুনিটি আছে, কিন্তু পাথওয়ে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। ক্লাব করে তো যাওয়াই যাচ্ছে না, ক্লাব করে এখন যাওয়ার কোনো স্কোপ নাই। ক্লাব করে আমার ফ্রেন্ডরা সব গেছে ওই সময়, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না। এমআরসিপি করে যাওয়া যায়, এমআরসিপি করে সেখানকে এনএইচএস এ অন্তর্ভুক্ত হয়ে তারপরে যাওয়া যায়, সুযোগ আছে আর কি। ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে এফসিপিএস এ, হ্যাঁ, ডিপ্লোমা কমপ্লিট করলে 1 বছর হচ্ছে আপনি স্যার পাবেন, কিন্তু হয় কি ওই তাও 6 বছর হয়, বুঝছেন? এফসিপিএস সাধারণত দেখা যাচ্ছে যে আলটিমেটলি কি, আপনি ডিপ্লোমা এফসিপিএস করলে, আপনি এফসিপিএস করলে তো প্রফেসরই হবে, তাই না? দিন শেষে এফসিপিএস করলে তো প্রফেসর। তাহলে আপনাকে ডিপ্লোমা করে, আসলে আমার মনে হয় ডিপ্লোমা এফসিপিএস এর কোলাবোরেশনের চেয়ে এফসিপিএস এমআরসিপির কোলাবোরেশনটা বেশি ভালো, বুঝছেন? যদি কেউ প্ল্যান করেন যে ভাই আমি ডিপ্লোমা এমআরসিপি এফসিপিএস এর কোলাবোরেশন করবো, ডিপ্লোমা, আমাকে শোনা যায়? জি ভাই। জি ভাই। ডিপ্লোমা মানে ডিপ্লোমা এফসিপিএস এর কোলাবোরেশনের চেয়ে ডিপ্লোমা এমআরসিপি, সরি, এফসিপিএস এমআরসিপি এর কোলাবোরেশনটা ভালো। হ্যাঁ, তাও যদি আপনার প্ল্যান থাকে যে ভাই আমি আর্লি একটু শেষ করব, আর্লি শেষ করে আর্লি চেম্বারটা, আসলে চেম্বার টেম্বার জমালে কিন্তু পড়াশোনার কমে যায়, মানে সুযোগ সুবিধা কমে যায়। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে বলেন আপনাদের কোনো আছে কিনা। আচ্ছা, আপনারা বলেন, আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনারা কি আমাদের উপরে খুব হতাশ? মানে সবাই কি আমাদের নিয়ে খুব হতাশ নাকি, সিনাপসকে নিয়ে? আমাদের কি সার্ভিস নিয়ে হতাশ কিনা? আমি পার্সোনালি আসলে খুব একটা প্রচারণা মানে করতে পছন্দ করি না, কিন্তু আমি একটু রিভিউ শুনতে চাচ্ছি আর কি, তাহলে ফার্দার হচ্ছে আমার জন্য সামনে হেল্পফুল হবে। না ভাই, ভালো ছিল ভাই আপনার, স্পেশালি ভাই নিউরোলজি ক্লাস তো মনে হচ্ছে হলো যে ভাই যা কোশ্চেন আসছে মোটামুটি সবাই মনে হয় কম বেশি পারছে ভাই। নিউরোলজি তো খুবই ইজি ছিল ভাই আমাদের জন্য, পরীক্ষায় যারা ছিলাম ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এমনি আমাদের মানে কোনো সমস্যা টমস্যা হয় না তো? আর আসলে আমরা চেষ্টা করছি মানে, তবে এবার আমি হচ্ছে ভাবছি যেটা আরো শুরু থেকে, এবার আমার যেটা প্ল্যান আছে, এটা আমি আজকে বলছি, চ্যাট বক্স শুরু থেকে খুলবো ভাই এবং ভাই হ্যাঁ, ফিজিওলজি ক্লাসটা ভাই মানে একটু মানে, কি হয়ে গেছে না, হ্যাঁ ফিজিওলজিটা একটু আর একটু ভালো করে লাস্টের দিকে রিভিশন দেয়া একটু কঠিন ছিল হয়ে আর কি, কঠিন টাফ হয়ে হয়ে গেছে। গেছে। আসলে ফিজিওলজি ডেভিডসন থেকে হয় কি, ডেভিডসনের তো ভাই ওই 90%, লাস্টে ফিজিওলজি ক্লাসগুলো নিছেন তো, ওইগুলো যদি আগে নিতেন ভাই মাঝে তাহলে দুই একটা একটা করে, সুবিধা হবে। তাহলে হচ্ছে ভালো ভাই হতো। একটা সিস্টেমের মানে শুরুতে যদি ভাই ওই সিস্টেমে যে কি কি ফিজিওলজি গুলো আসতে হ্যাঁ পারে ভাই এটা একটু এটা যদি করলে ভাই, স্টার্টিং নিয়ে করে যায় দেওয়া যায় তো। এটা, এটা নিয়ে যায়, এটা একটা ভালো জিনিস। সমস্যা হচ্ছে কি, আমাদের ফিজিওলজি থেকে কিন্তু ডেভিডসনের আলটিমেটলি মেইন পরীক্ষাগুলোতে দেখবেন যে ডেভিডসনের ফিজিওলজি বেশ প্রশ্ন আসে। নর্মাল যে বেসিক রেসিডেন্সি ডিপ্লোমার যে ফিজিওলজি বেস, সেগুলো কিন্তু প্রশ্ন সাধারণত আসে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে শুরুতে যখন ফিজিওলজিতে শুরু করি, তখন সবাই ফিজিওলজি এত সুন্দর করে পড়ে, তখন দেখা যাচ্ছে ডেভিডসন জিনিসটাকে তারা রাবারি করে না। এর জন্য আমরা যেটা করি যে ডেভিডসনের যেহেতু 80 থেকে 90% প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা ডেভিডসন জিনিসটা হচ্ছে মানে চেষ্টা করি আর কি, যে ডেভিডসন যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আলটিমেটলি খুব দ্রুত শেষ করে সুন্দর করে শেষ করা যায়। তবে আমরা এটা আগে নিয়ে আসার চেষ্টা করি, এটা একটা ভালো পরামর্শ। যেটা শেষে একেবারে শেষের দিকে দিলে সমস্যা, চ্যাট বক্স আমরা আগে করি। আর আমাদের এবার যেটা প্ল্যান যে আসলে এবার দেখবো যে কয়জন ডাক্তার এরা যেন সবাই পরীক্ষা দেয়। কারণ আপনারা পরীক্ষা যে দেন না, আমি এই জিনিসটা খেয়াল করলাম, আমি অবাক হয়ে গেছি। ফোন দেওয়া হয়েছে, পরীক্ষা দেয়নি, পরীক্ষা বসে নাই। মানে এটা আসলে অবাক করার বিষয়। মানে এই জিনিসটা স্ক্রিনিং করা দরকার, কয়জন ভর্তি হচ্ছে, কয়জন পরীক্ষা দিচ্ছে, কয়জন পাস করতেছে, তাছাড়া তো আসলে হবে না, তাই না? তাছাড়া তো হবে না, কারণ এটা তো আপনি একটা জায়গায় যেখানে অ্যাটাচড হয়েছেন, মানে এটা আপনিও কমিটেড, আমিও কমিটেড। আমি কমিটেড হচ্ছে আলটিমেটলি আপনি যেন একটা ভালো ক্লাস পান, ভালো সার্ভিস পান, আর আপনি কমিটেড হয়েছেন হয়েছে আপনি পরীক্ষা দিবেন, সেই জায়গা থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন। এটা তো কেমন না? এটা আসলে আমার খুব খারাপ লাগছে আজকে আমি এই জিনিসপত্র দেখে দেখে যে আমাদের ডক্টর অনেকেই পরীক্ষা দেন। দেখ, সমস্যা না, আপনাদের আর কোনো অ্যাডভাইস আছে কিনা? আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে কিংবা কিছু থাকলে আমাকে বলবেন, বুঝছেন?
আর আপনাদের কোনো প্ল্যান নিয়ে কোনো আছে, পরামর্শ আছে কিনা, কিংবা আপনাদের নিজেদের প্ল্যান নিয়ে কোনো কনফিউশন আছে নাকি আমাকে বলবেন। আর কোনো কনফিউশন আছে? মাধব ভাই আছেন, ইমন ভাই আছেন, এখন কি করবেন আপনারা, কি প্ল্যান করলেন? ভাই ভাইয়া তাহলে যারা আমরা দুই রেসিডেন্সি তো তিনবার হ্যাঁ বলেন 2 থেকে একদম 3 বার এক্সাম দিছি আগে, তার আগে শুধু এক্সাম বেসে এনরোল করবো শুধু। হ্যাঁ, আপনাদের তো সব করা গুছানো না? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। সব করা গুছানো থাকলে পরে তো লং ব্যাচ, ডেভিডসন ব্যাচ লাগবে, কোথাও লাগবে না। ঠিক আছে, মোটামুটি তো ডেভিডসন তো বুঝা কনসেপ্ট বেস পড়াতে, তাই তো? ডেভিডসন কনসেপ্ট পড়া থাকলে লাগবে না। তবে এক্সাম ব্যাচে মার্ক কত পাইতে হবে? জি ভাইয়া, এক্সাম ব্যাচে মার্ক কত পাইতে হবে? 70% উপরে। 70%-এর উপরে। 80% পেলে খুবই ভালো। 80% পেলে খুবই ভালো, বাট 70% উপরে আপনি নিতে হবে। এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু আপনি মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ওই যে আসসালামু পাস আলাইকুম। মেডিসিনটা পড়ার ব্যাপারে ভাই একটু, আমরা তো যারা পড়ি নাই ভাই, ওটা কিভাবে পড়তে হবে আচ্ছা, বা কি আসলে পাস সব একটু মেডিসিনের বিষয় বলবেন। কি? পাস মেডিসিনটা হচ্ছে এটা এফসিপিএস এ কার্ডিওলজি পড়লেন। পাস মেডিসিনের যেটা করবেন, পাস মেডিসিনের আপনি হার্ড কপি আছে, সফট কপি আছে। আপনার কোনো অনলাইন সাবস্ক্রিপশন কিনতে হবে না। হার্ড কপি হচ্ছে নীলক্ষেতে পাওয়া যায়, অথবা আজিজে পাওয়া যায়। আর সফট কপিতে বিভিন্ন ধরনের পিডিএফ পাওয়া যায় দেখবেন। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি যেটা আলটিমেটলি করবেন আর কি, যে সফট কপি যেগুলো আছে, এই জিনিসগুলা, সফট কপি যে জিনিসগুলো থাকে, এই সফট কপির জিনিসগুলা আলটিমেটলি আপনারা চেষ্টা করবেন, সেটা হচ্ছে যদি পড়েন, একটা সিস্টেম পড়ার পরে পাস মেডিসিনে ঢুকে গেলে 100 থেকে 150টা প্রশ্ন, অথবা 100 থেকে 120টা প্রশ্ন, সব পড়া দরকার নাই। মনে করেন প্রশ্ন আসছে 400টা, দরকার নেই। আপনি 100 থেকে 120টা প্রশ্ন আপনি দেখবেন, একটা গ্লাস এসবি যেরকম সলভ করে সামনে আপনি দেখে যাবেন। ঠিক আছে, এইভাবে আপনি দেখবেন, এটা একটা এসবি বইয়ের মতো দেখবেন। জি ভাই, ডেভিডসন এই ক্ষেত্রে কি হ্যাঁ, হার্ড কপি নিলে ভালো হবে ভাই? হার্ড কপি আসলে তো আমি যেরকম পিডিএফ পড়ি, আমি তো আইপ্যাডে পড়াশোনা করি। আইপ্যাডে এটাতে পড়াশোনা করছি, আমি যখন এমআরসিপি দিচ্ছি আর কি, তখন কম্পিউটার অথবা যে ট্যাবে পড়াশোনা করছি। এটা আবার অনেকে আছে যে এগুলাতে পড়তে পারে না, ওদের জন্য হচ্ছে হার্ড কপি। আর যে মোবাইলে পড়ে অভ্যস্ত, কিংবা যে যে ট্যাবে পড়ে অভ্যস্ত, তার জন্য সফট কপি নিতে হবে। জিনিস তো একই, কন্টেন্ট তো একই। আর আপনার প্রাইমারি জিনিস কিন্তু এটা না, প্রাইমারি জিনিসটা হচ্ছে কি ডেভিডসন। এখন পাস মেডিসিন পরে আপনি আগে রাখলেন, এই জিনিসটা যেটা হবে, আপনাকে এপ্রিল ডায়েটে টোটালি প্রিপেয়ার করে ফেলবেন। এপ্রিল ডায়েট সামহাও যদি মিসও হয়, আপনি সেপ্টেম্বরে টোটাল ফুল করে দেবেন, বুঝতে পারবেন। এটা দরকার। হ্যাঁ, এফসিপি হ্যাঁ, স্পার্টানের পরে যদি এপ্রিল ডায়েটও যদি মিস হয়ে যায়, আপনি সেপ্টেম্বর ডায়েটের তো আছেই, সেটা তুমি ফুল প্রিপেয়ার নিয়ে আপনি বসতে পারবেন। এদিকে পাস মেডিসিনে কমপ্লিট করলে আপনার 60%-এর উপরে আপনার এমআরসিপি পড়া হয়ে যাচ্ছে। তাহলে তো আমার একসাথে দুইটা হয়ে যাচ্ছে। এর জন্য আমি ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি হ্যাঁ একটু ভাই। পার্সোনাল সাজেশন চাচ্ছিলাম আর কি। ভাই আমি বলেন। এবার মেডিসিনের সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি। তো আনলাকিলি আমার আসলে প্রিপারেশন আমি কমপ্লিট করতে পারিনি। ডেভিডসনের এখনো প্রায় 3টা বা 4টা মেজর সিস্টেম বাকি আছে আমার পড়া। কি কি সিস্টেম বাকি আছে? হেমাটোলজি, দেন হচ্ছে নার্ভাস সিস্টেম, আর হচ্ছে আপনার রিউমাটোলজি। ছোটখাটো চ্যাপ্টার আর একটা বাকি আছে মনে হয় এরকম, সাইকিয়াট্রি উম, পড়িনি। এখন ভাইয়া তাহলে তো এগুলো ভালো কি? বাকি আছে। হ্যাঁ, এখন আমার কি সেক্ষেত্রে এখন নভেম্বর রেসিডেন্সি টার্গেট করে পড়া উচিত হবে, নাকি আমার ডিসেম্বর এফসিপিএসটার জন্যই চেষ্টা করা দরকার হবে? মানে আমি আপনি যে এখন পড়তে আপ- পারবো, আমি এখন আপনি আই হ্যাভ যে টাইম। কোনো, না যে কোনো একটাকে আপনাকে ফোকাস দিতে হবে। আচ্ছা, আপনি দুইটা ফোকাস দিলে আপনার জন্য টাফ হয়ে যাবে, আচ্ছা। বুঝছেন? আহ, আপনার ক্ষেত্রে সিস্টেম কিন্তু ভালোই বাকি আছে, তাই হ্যাঁ, না? সিস্টেম কিন্তু আপনি বলতে পারবেন না, নার্ভাস সিস্টেম তো বড় সিস্টেম, হেমাটোলজি বড় সিস্টেম, হ্যাঁ, তাই না? তারপর হচ্ছে আর একটা কি সিস্টেম বললেন, রিউমাটোলজি বড় সিস্টেম। তাও হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবার ছোট ছোট কিছু সাইকিয়াট্রির কথা বলে ফেলছেন। তার মানে কিছু কিছু জিনিস আপনার গ্যাপ আছে। এখন দুইটা জিনিসটাকে আমি আপনার ক্ষেত্রে আমি দুইটা জিনিসটাকে আমি বলবো না, আপনি যে কোনো একটাকে ঠান্ডা মাথায় দিয়ে সামনের দিকে যাবেন। আপনি আইদার রেসিডেন্সিতে যান অথবা এফসিপিএসি যান। রেসিডেন্সিতে গেলে রেসিডেন্সি আপনাকে অনেক সামনের দিকে আগে রাখবে, তাহলে আপনি রেসিডেন্সি বেশ পড়াশোনা করেন। এটা করতে পারেন, সেই সামনে রেসিডেন্সি আসতেছে, ওকে আমি রেসিডেন্সি বেশ তাহলে আমি পড়াশোনা শুরু করলাম। এর পরবর্তী যে সময়টুকু যতটুকু পারি আমি এই চ্যাপ্টার গুলো দেখে আমি এফসিএস পরীক্ষা দিব। এটা আপনি করতে পারেন। অথবা আপনি রেসিডেন্সি দেওয়ার প্ল্যান না, রেসিডেন্সি দিবই না, তাহলে আমি টোটালি আমি এফসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে আমি এফসিএস দিব। যে কোনো ভাই একটু একটার দিকে আপনি যান, দুইটার দিকে একটু টাফ হয়ে যাবে ভাই। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। জি, জি। থ্যাংক ইউ, তা থ্যাংক আপনি ইউ একটু সো ভাবেন, মাচ। তাও একটু আপনি ভাবেন, সমস্যা নেই। এটা তো আমার ওপিনিয়ন,
আপনি তো নিজে তো হ্যাঁ, এসএসসি। বুঝতে পারছি। আচ্ছা, এই মাসে, রাইট। হ্যাঁ এই মাসে আমাদের হচ্ছে লং ব্যাচ শুরু হবে। এই মাসে হচ্ছে আপনার মানে কি বলে সেটা হচ্ছে আমাদের 15 তারিখ থেকে লং ব্যাচ, আর 25 তারিখ থেকে এক্সাম ব্যাচ শুরু হবে আপনাদের জন্য। তো আমি তো বলছি যে লং ব্যাচে আপনাদের যা আছে, যে 40% না কি যেন একটা ডিসকাউন্ট অগ্রযাত্রা অফার চলতেছে, অগ্রযাত্রা অফারে তো 40% ডিসকাউন্ট আছে, এটার সাথে আপনাদের 1000 টাকা সম্মান করা হবে, অনেক করা হবে। আচ্ছা, গভর্নমেন্ট জব ছেড়ে ডেভিডসন গভর্নমেন্ট জব, আচ্ছা করে দিনে পড়তে পারি না, ডেভিডসন সিস্টেমের প্রিপারেশন আছে, আমার প্ল্যান কি হওয়া উচিত? এমডি গ্যাস্ট্রো এফসিপিএস মেডিসিন ইচ্ছা। আচ্ছা, আপনি কি আছেন ভাই এখনো? ভাই অথবা আপু আছেন? শাওমি কি আছেন? যে ভাই প্রশ্ন করছেন, জি ভাই, ভাই আছেন? আপনি কি কততম বিসিএস বলেন তো? 39। আপনার বুঝি তো না, 90 কত? ভাই, 39। 39? ভাই আপনি এখন কোথায় পোস্টিং আছেন? এসডিএমসি তে। হ্যাঁ, এসডিএমসি তে, বুঝি না। শেরে বাংলা মেডিকেল কলেজে। শেরে বাংলা মেডিকেল কলেজে আপনি ক্লিনিক্যাল আসতে যাচ্ছেন তো যে ভাই? জি, আমি লেকচারার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার পড়ার সুযোগ আছে মনে হয়। উম, সকালে খুব বেশি পাই না। সকালে তো পাওয়া যায় না, সকালে আইটেম পাইটেম নেওয়া লাগে। কিন্তু কথা হচ্ছে দুপুর পরে আপনি কি চেম্বার করেন? শুধু শুক্রবারে করি। তার মানে পড়ার তো যথেষ্ট সুযোগ আছে না? জি ভাই। আচ্ছা, আমি আমি আপনাকে একটা বলি আপনার আমি পাঁচ মেডিসিন 60-70% সলভ করছিলাম, এই কারণে এবার এসবিএ মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু আমার রিভিশন হয় না আর কি, কারণে আচ্ছা, এমসিকিউ কিন্তু করা হয়েছে। আমি আমি আপনাকে বলি ভাই, বলেন তো আপনার জন্য সবচেয়ে কোনটা ভালো এখন? আপনি আপনি একজন, বলছিলেন মেসেঞ্জারে যে ই হওয়া উচিত, কোনটাতে মানে বলেন? রেসিডেন্সি অবশ্যই রেসিডেন্সি রেসিডেন্সিতে বসবেন আপনি। আপনার তো গভর্নমেন্ট ক্যান্ডিডেট তো বেশি নাই এখন, বুঝছেন না? এখন সাধারণত গভর্নমেন্ট ক্যান্ডিডেটরা কিন্তু নভেম্বরে পরীক্ষা কম দিবে। নভেম্বরে কিন্তু গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা কিন্তু ইউজুয়ালি কম দেয়। মানে এবার দিবে, সামনের বার কিন্তু 48 সবাই দিবে। 48 বিসিএস যারা, এরা কিন্তু এবার না সামনের বার দিবে। এটার জন্য এবারে গভর্নমেন্ট ক্যান্ডিডেটের কিন্তু কম্পিটিশন কম্পিটিটিভলি কম হবে। কম্পিটিটলি কি হবে সেটা হচ্ছে কম হবে। এটার জন্য আমার কাছে যেটা মনে হয় ভাই, আপনি একটু কষ্ট করে, একটু জাস্ট একটা মডারেট প্রিপারেশন নেন। আপনি রেসিডেন্সি দেন, আপনি একটাই ফোকাস করেন, রেসিডেন্সি দেন। আপনি ক্লাস করেন, রেসিডেন্সি কিওয়ার্ডটা খুব ভালো করে পড়েন। রেসিডেন্সি যে কিওয়ার্ড আছে সেটা খুব ভালো করে পড়েন, আপনি ক্লাস করেন, লেকচার শিট করেন, এক্সাম গুলো দেন ভাই। একটু কষ্ট হলো আপনি দেখেন দেখেন আপনার হয়ে যাবে। আর যদি বলেন যে না ভাই আমার আসলে রেসিডেন্সি কোর্সটা একেবারে ইচ্ছা না, যদি এমন হয় যে না ভাই আমি রেসিডেন্সি কোর্সটা ভালোই লাগে না, চাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এফসিপিএস পান। কথা কি ভাই বুঝতে পারছেন? মেইন ফোকাস আপনার রেসিডেন্সিতে চান্স পাওয়াটা সহজ, কম্পিটিটিভলি সহজ, দেন এফসিপিএস আর কি আপনার জন্য। বুঝতে আমি পারছেন ভাই? কি ক্যাম্পাসে ভর্তি থাকবো, মানে এফসিপিএস এর জন্য হ্যাঁ, বুঝি না। এক্সামটা কি ভর্তি থাকবো? না 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 না, আপনি এক্সাম বেঁচে ভর্তি থাকবেন না। আপনি চললে ই পড়বেন, রেসিডেন্সি পড়বেন। আপনার মেইন টার্গেট রেসিডেন্সি। রেসিডেন্সি যদি এবার না হয় তাহলে আপনি পরবর্তীতে এফসিপিএস প্রিপারেশন নেন। একটাই কারণ, কারণ হচ্ছে এবারে গভর্নমেন্ট ক্যান্ডিডেট যে সিটগুলো আছে এটার এগেনস্টে ক্যান্ডিডেট কম থাকবে। এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না, এই সুযোগটা হাতছাড়ার কোনো স্কোপ নাই। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, তাহলে নভেম্বর পর্যন্ত তাহলে এটাই দেখতে রাইট, হবে। নভেম্বর পর্যন্ত ভাই এটা দেখেন আপনি। নভেম্বর পর্যন্ত এটা দেখেন, আপনি হাতছাড়া করেন না। আপনি লেকচার করেন, ক্লাস করেন, রেসিডেন্সি কিওর করেন, এক্সাম করেন। মেইন কথা হচ্ছে আপনি এক্সাম পেয়েছে ভর্তি হলে আমার লাভ। মনে করেন যে আপনি আমার কোচিংয়ে ভর্তি হবেন, কিন্তু আসলে এটা তো লাভ লোকসানের কিছু নাই। আপনি তো, আপনাকে এখানে আসছে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য। গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য আমি আপনার জায়গায় থাকলে যেটা করতাম আমি সেটাই বলতেছি। আমি রেসিডেন্সির জন্য এখন ট্রাই করতাম, কারণ আমার বেশিরভাগ কমপ্লেন ক্যান্ডিডেট যারা এরা চলে আসছে। এখন শুধুমাত্র যারা দুর্গমে আছে, এবার 48তম বিসিএস যারা দুর্গমে পোস্ট মানে পোস্টেড, তারা পরীক্ষা দিতে পারবে। মানে ওদের ভাইয়া, সাথে আপনার একটু কম্পিটিশন হবে, আদারওয়াইজ আসলে কিন্তু আর কোনো দুর্গম ক্যান্ডিডেট নাই। ছিলাম, তো আমার দুর্গমটা না, কিন্তু বুঝি না। ভোলা আছে। তারপর আমিও দুর্গমেই ছিলাম, ওই কারণে পড়াশোনা হয় না, আমি ভোলাতে একটা ছিলাম পাঁচ ও বছর আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি অনেক কষ্টে আর কি না লেকচারার না জব। ভাই, আপনি টেনশন করেন না ভাই, হয়ে যাবে, আপনি পেরেশান হবেন না। আপনি বিসিএস এ আছেন, শেরে বাংলা মেডিকেলে খুব ভালো জায়গায় আছেন, তবে আর একটু ইনভেস্ট করেন নিজেকে। আপনি যে জায়গায় আছেন এটা অনেকের ড্রিম, বিসিএস এর জন্য অনেকের ড্রিম। আপনি এ নিয়ে হতাশ হবেন না, আপনি অনেক ভালো জায়গায় আছেন। তবে আমরা চাচ্ছি আপনি একটু ক্লিনিক্যালে চলে আসেন আর কি। এটার জন্য আপনাকে একটা অ্যাডভাইস দেয়। বুঝতে পারছেন ভাই? আপনি এনে এই টেনশন করে পড়লে পারবেন।
ঠিক আছে? আর আপনি লেকচারের মানে সে পড়াশোনার ভিতরেই থাকেন। আপনি একটু জাস্ট কয়েকটা মাস নিজেকে একটু ডিভোটেড দেন, আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখবেন যে আপনি চলে আসছেন, বিএমইতে চলে আসছেন, আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? ফারিয়া আপু আছেন? ফারিয়া আপু মনে হয় চলে গেছে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? না থাকলে আমরা তাহলে চলে যেতে পারি, কি বলেন? এই যাওয়া শেষ না, আমরা কথা বলবো। ইমন ভাই কিছু বলবেন? জি ভাইয়া, আমি যদি ভাইয়া আমি তো অ্যানাটমিতে লেকচারার হিসেবে ছিলাম, প্রায় 7 থেকে 8 মাস ছিলাম আর কি। অ্যানাটমিটা আইটেম নিতে নিতে একটু নিজের ভিতরে একটু কনফিডেন্স আছে। সেই ক্ষেত্রে আমি কি রেসিডেন্সি লং ব্যাচ আর এফসিপিএস এক্সাম ব্যাচ এই দুইটা কি কন্টিনিউ করবো কিনা? ও আচ্ছা, লং ব্যাচ আর এফসিপিএস বুঝি না, ওই যে রেসিডেন্সি। রেসিডেন্সিতে মানে লং ব্যাচ, আর হ্যাঁ হ্যাঁ, এফসিপিএস এ এক্সাম, শুধু এক্সাম ব্যাচ। হ্যাঁ সর্বোচ্চ এটা, এর বেশি কিছু না। ঠিক আছে, তবে পরীক্ষার কিন্তু 1.5 মাস আগে কিন্তু এফসিপিএস এর প্রিপারেশন তখন না, তখন কিন্তু হয়ে যাবে রেসিডেন্সির প্রিপারেশন। হ্যাঁ, ঠিক আছে, রেসিডেন্সি প্রিপারেশন দেওয়া ভাই যায় আমি ইনশাল্লাহ। প্রতিবার মানে এক্সামের আগে মানে 2-3 মাস ভালো সময় পাই আর কি। কেন, সারা সারা কি করেন, সারা মৌসুমে কি করেন? এখন থেকে তো পড়তে হবে। ফ্যামিলি আছে তো ওইখানে, নিজের সাপোর্ট দেওয়া লাগে। তা তো বুঝলাম, কিন্তু আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আপনি 2টা প্ল্যান করলে, আপনি যারা এখানে আছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের, দেখেন আমরা আসলে আলটিমেটলি যে আমাদের কিন্তু চান্স পেয়েছে মোটামুটি ভালোই, 30 জন প্লাস তো চান্স পাবি আমরা দেখতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু ওনাদের নিয়ে সাকসেস হিস্ট্রি করার আগে আপনারা যারা খারাপ করছেন তাদের নিয়ে কিন্তু আমার সেশন, একটাই কারণে জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দাও, আপনারা যেন সামনের দিকে একটা প্রপার একটা ওয়েতে চলতে পারেন। একটাই কারণে যেন আপনি এই মাস থেকে পড়া শুরু করেন, যেন আপনি এখন থেকে পড়া শুরু করেন, যেন প্ল্যান সাজান। এই সেশনটা না নিলে হয়তো বা আপনি এই মাসটা ধরে আপনি ডিপ্রেশনে থাকতেন, প্ল্যান নিতে পারতেন না, উল্টা পাল্টা ভাবতেন, কোনো কিছু হইতো না। একটা জিনিসের কারণে যত এই এত লম্বা জিনিস নেওয়া, যেন আপনি জিনিসগুলোর জন্য গুছাইতে পারেন। এই জিনিসটা যদি না করে, পড়াশোনা যদি এখন না করে, সেই সেম আগের মতোই যখন আমি ফর্ম ফিল আপ করবো তখন থেকে পড়া শুরু করবো, তাহলে তো হইলো না। এর জন্য যতটুকু পারেন কষ্ট করেন, আমার রিকোয়েস্ট থাকবে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে পড়া শুরু করে দেন। পড়া শুরু করে দেন, পারবেন ইনশাল্লাহ। নিজেকে ফাঁকি দিয়েন না, নিজের উপরে ইনভেস্ট করেন, অনেক সময় পাবেন। ফ্যামিলি ট্যামিলি তো আমাদের সবাই আছে। এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে সবাইকে ডিপ্রাইভ করতে হয়। একজন মা যখন রেসিডেন্ট যে মা, সে তার বেবিকে রেখে আসে। একজন বাবা যখন দেখা যাচ্ছে যে রেসিডেন্সি প্রিপারেশন নেয়, সে তখন অনেকে আছে তার বউ বাচ্চা যদি নন মেডিকেল থাকে তাকে শ্বশুর বাড়ি রেখে আসে, জাস্ট পড়ার জন্য, যে না বউ বাচ্চা থাকলে পড়া হচ্ছে না, তাহলে আমি নিজে নিজে পড়াশোনা করি। ঠিক আছে, এরকম অসংখ্য, একজন এরকম আছে, অনেকে ডক্টর আছে যারা দেখা যাচ্ছে আরএমও জব, তারা একটা মাস আরএমও জব ছেড়ে দেয়, 1-1.5 লাখ টাকা ছেড়ে দেয় শুধুমাত্র পড়াশোনার জন্য। অনেক কিছু ডিপ্রাইভ করে, মানে ইকোনমিক্যাল, ফ্যামিলিয়াল, অনেকে অনেক কিছু ডিপ্রাইভ করে। আমার কথা একটাই, এই ডিপ্রাইভের সময়টাকে লেন্দি করে আনুন। এই যে আপনি যে স্যাক্রিফাইস করতেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে, এই জিনিসটাকে আপনি আলটিমেটলি লেন্দি করেন না। অনেক লেন্দি হয়ে গেছে জার্নি। আপনি মনে করতেছেন যে এই জিনিসটা আমি করতেছি, এটার ইফেক্ট নাই, অবশ্যই আছে। দিন শেষে আপনি দেখবেন যে এটার লেন্দি যেন বেশি না হয়, অনেক সময় হয়ে গেছে। এর জন্য আমি কথা হচ্ছে যে আপনি একটা মাস যদি ডিপ্রাইভ করে, যদি আপনি মানে 10 মাস ডিপ্রাইভের চেয়ে 1 মাস ডিপ্রাইভ করে ভালো। বাট 1 মাসের জন্য 10 মাস আমি ডিপ্রাইভ করার পক্ষপাতী না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আজকে আপনাদের এই উদ্দেশ্য যে আপনি শুরু করুন। আজকে একটু ভাবেন, কালকে একটু ভাবেন, একটু রিফ্রেশ হন, মাইন্ড সেট আপ করেন, জার্নি শুরু করবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার ইমন ভাই? তাহলে আমাদের শুরু জি করি। ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা তো মনে হয় আসি। আমরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো হবে ইনশাল্লাহ।